আপনি ক্যামেরা অন করেন। আপনি ক্যামেরা অন করেন। লিংক পাইছেন না? লিংক পাইছেন সোহেল ভাই? আচ্ছা, লিংক পাইছেন সোহেল ভাই? আচ্ছা, লিংক পাইছেন সোহেল ভাই? আচ্ছা, লিংক পাইছেন সোহেল ভাই? শুরু করি। শুরু করি। শুরু করি। জাপান থেকে প্রকাশিত প্রথম বাংলা অনলাইন পত্রিকা বিবেক বার্তার পক্ষ থেকে আমাদের আজকের আয়োজন, এবং এটি আমাদের প্রথম আয়োজন। জাপান থেকে প্রকাশিত প্রথম বাংলা অনলাইন পত্রিকা বিবেক বার্তার পক্ষ থেকে আমাদের আজকের আয়োজন। সাউন্ড ঠিক আছে? সাউন্ড রিফ্লেক্ট হচ্ছিল। আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয় জাপান সরকারিভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই স্পেশাল স্কিল ওয়ার্কার আনার কথা, তার উপর আলোচনা করবেন আমাদের ইয়াগুচি সুমন এবং সাইদুল হক সোহেল। আপনারা জানেন এর মধ্যেই বিভিন্ন দেশের বিভিন্ন সামাজিক মিডিয়াতে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কোথাও কোথাও বিষয়গুলি হয়তো কেউ জেনে কিংবা না জেনে, কেউ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে ভুল পরিবেশন করে আসছে। আমরা চেষ্টা করব সেই ভুলগুলি যেন আর না বাড়ানো হয়। আমরা পজিটিভলি চিন্তা করব, অন্তত পক্ষে বাংলাদেশ থেকে যারা এই দক্ষ শ্রমিক হিসাবে জাপানে আসতে আগ্রহী, তারা যেন ভুল তথ্য পেয়ে বিভ্রান্তে না পড়ে। আজকের এই আলোচনা আমাদের প্রথম পর্বে যতটুকু সম্ভব শ্রোতা দর্শক তাদেরকে আমাদের দুজন, একজন হলেন ইয়াগুচি সুমন, শহীদুল হক সোহেল, ওনারা যতটুকু সম্ভব তথ্য ভিত্তিক আলোচনা করে আপনাদের পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। প্রথমেই আমি ইয়াগুচি সুমনকে বলবো যে আপনি এ নিয়ে এ পর্যন্ত যতটুক আপনি ধারণা অর্জন করেছেন বা অভিজ্ঞতা অর্জন করেছেন, বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ যেন অন্যান্য দেশের মতো জাপানে আসার ব্যাপারে কোনো বৈধ অবৈধ এজেন্ট এর পাল্লায় না পড়ে বিভ্রান্ত না হয়, এই ব্যাপারে আপনি একটা ধারণা দেন। এরপরে আপনাকে সময় দেওয়া হবে প্রথম 10 মিনিট। তারপর আমাদের সোহেল ভাই আলোচনা করবেন। আমরা যতটুকু সম্ভব এ নিয়ে আলোচনা করব, এবং সোহেল ভাই আলাপ করবেন আমাদের ট্রেনিং ভিসা নিয়ে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের যারা জাপানে বসবাস করি তাদেরকে নক করেন জানার জন্যে
যে জাপান আসার উপায় বা যোগ্যতা এসব ব্যাপারে জানার জন্যে জানতে চান। আমরা যতটুক পারি ব্যক্তিগতভাবে তাদেরকে সহায়তা করি তথ্য দিয়ে। আমাদের সেই ব্যক্তিগত পর্যায়ে সেই সহযোগিতা করার পাশাপাশি আজকে যে আলোচনাটা হবে, আমার মনে হয় আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা অনেকটাই উপকৃত হবেন। আজকে যতটুকু সম্ভব আমরা প্রথম পর্বে আলোচনা করব, পরবর্তীতে এটার উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় যাব। তো এই মুহূর্তে আমি অনুরোধ করছি ইয়াগুচি সুমন ভাই আপনাকে কিছু বলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ প্রিয়া প্লাস্টিক ভাই। আর সাউন্ডটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আমাদের। ওকে, তো আমি আপনারা জানেন যে 2018 সালে আমাদের যে দক্ষ শ্রমিকের ব্যাপারে জাপানে আইন পাশ হয়েছে এবং এটার কার্যক্রম 2019 সালের এপ্রিল মাস থেকে শুরু হয়ে এই 2020-এর এপ্রিল মাস পর্যন্ত, মানে মার্চের লাস্ট পর্যন্ত 1 বছর পূর্তি হয়েছে না? তো এই পূর্তি উপলক্ষে যে 1 বছরে এটার অগ্রগতি কি হলো এটা নিয়ে আমি একটু আগে বলতে চাই, কারণ বিভিন্ন দেশ থেকে কোন ক্যাটাগরিতে কতজন আসলে এই বিষয়ে জাপানে আসতে পারলো এটা নিয়ে বলতে চাই। দেন আমাদের সাইদুল হক সোহেল ভাই এরপরে আলোচনা করবে। তা আমি যেটা বলতে চাচ্ছি প্লাসিদ ভাই, সেটা হলো যে ওরা 5 বছরে, প্রথমে জাপান সরকার 5 বছরে এটা নির্দিষ্ট একটা টার্গেট রাখছিল, সেটা হলো 3,40,000 বা 3.5 লাখ তারা শ্রমিক প্রতি এই মানে 5 বছরে আনবে। এটা হলো ক্যাটাগরি 1 ভিসায় যেটা, ঠিক আছে? তো এই বছরের এপ্রিল পর্যন্ত এই ক্যাটাগরিতে 3,987 জন এই ভিসায় জাপানে আছে। তো আমি বলতে চাচ্ছি 3,987 জন, যেটা জাপানের টার্গেট ছিল 1 বছরে, এই বছরে মানে গত বছরে টার্গেট ছিল প্রায় 40,000, যেটা 10%ও এখনো সাকসেস হতে পারে নাই। সাকসেস না হওয়ার পিছনে জাপানেরও কিছু কোম্পানি বা অর্গানাইজেশন গুলার প্রিপারেশনের ব্যাপার ছিল। আর 2018-তে আইন পাশ হওয়ার পরে সেন্ডিং অর্গানাইজেশন বা সেন্ডিং যে কান্ট্রি আছে তাদেরও প্রিপারেশনের জন্য মাত্র 3 মাস সময় ছিল। এটা একটা প্রিপারেশনের ব্যাপার আছে। কিছু আপনার আছে যা আমাদের কন্ডিশন ছিল, যে কিছু এক্সাম দিতে হবে তাদেরকে, ল্যাঙ্গুয়েজগত বা দক্ষতাগত। যাই হোক, এখন আমরা দেখব যে জাপানের এই বিষয়ে যে এই ভিসাতে কোন দেশ থেকে কতজন এখন জাপান আছে। তো আমরা প্রথম সংখ্যাটা যে বললাম 3,987 জন, যেটা 10%ও অগ্রগতি হয় নাই। তো আমি দেখব এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ভিয়েতনাম থেকে আপনার 2,316 জন, যেটা হলো আপনার যত লোক আসছে তার মধ্যে 58% হলো ভিয়েতনামের। সেকেন্ড টাইম ইন্দোনেশিয়া হলো 456 জন, এটা হলো 11%। মানে 3,987-র মধ্যে আমি পার্সেন্টেজটা বলতেছি। এরপরে চায়নার থেকে হলো 331 জন, 8%, ওই সংখ্যার 8%। ফিলিপিন থেকে হলো 235 জন, আমি আবার বলছি ফিলিপিন থেকে হলো 235 জন। মিয়ানমার থেকে 216 জন, যেটা হলো 5%। কম্বোডিয়া থেকে আসছে 198 জন, যেটা হোক 5%। থাইল্যান্ড থেকে 125 জন, যেটা 3%। নেপাল থেকে হলো 25 জন, সেটা হলো 1%। আর অন্য কান্ট্রি থেকে 85 জন, যেটা হলো 2%। অন্যান্য কান্ট্রি বলতে যেটা বিভিন্ন রুটে, আপনি জানেন যে 10টা কান্ট্রি থেকে তারা স্কিল লেবার আনার জন্য যে তাদের সাথে চুক্তি হয়েছে, কিন্তু এই চুক্তির বাইরেও বেশ কিছু রুট আছে যে রুট দিয়ে অন্য দেশের লোকজনও এই ভিসাতে আপনার ভিসা নিতে পারবে। এই ভিসা অর্থাৎ
যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আছে, যে কোনো কান্ট্রি, সে পরীক্ষা দিয়ে এই ভিসায় যাইতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের সংখ্যা আছে সেটা হলো 3 জন। এরা আছে আপনার রেস্টুরেন্ট সেক্টরে, যারা আপনার এখানে স্টুডেন্ট ভিসায় ছিল, তারা হলো 3 জন পরীক্ষা দিয়ে এই ভিসা নিয়ে কাজ করছে। ঠিক আছে। তারপরে একটা নতুন বিষয় হলো, সেটা হলো অনেকে জানে যে হয়তো এই 10 কান্ট্রির লোকজনই এই ভিসাতে কাজ করতে পারবে। কিন্তু আপনি যদি ইমিগ্রেশনের যদি ডেটা দেখেন বা মিনিস্ট্রি অফ জাস্টিসের ডেটা দেখেন, সেখানে চিলি আছে, ইটালি আছে, তারপরে কম্বোডিয়া আছে। অর্থাৎ আমি যেটা আগে বললাম যে এই ভিসার সুযোগটা যারা স্টুডেন্ট হিসেবে জাপান আছে তারাও পাবে, যেই দেশই হোক। কথা বুঝতে পারছেন? আমি যে সংখ্যাটা বললাম আপনাকে, সেই সংখ্যা এখন আমি বলতে পারি যে কোন রুট দিয়ে কত পার্সেন্ট আসছে না। যে আমাদের টোটাল সংখ্যা ছিল আপনার ৩,৯৮৭। ৩,৯৮৭-র ভিতরে যারা ট্রেনিং ভিসা শেষ করে গেছে তাদের জন্য একটা সুযোগ ছিল যে তাদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। তো ওই ট্রেনিং ভিসা শেষ করে যারা গেছে তাদের ভিতর থেকে ৩,৬৬৩ জন, অর্থাৎ 91%ই যারা ট্রেনিং কমপ্লিট করে স্বদেশে ফিরে গেছে অথবা এই দেশের থেকেও সুযোগ আছে তারা ওই ভিসা চলে যাওয়া, ওই সংখ্যাটা হলো 91.9%। এরপরে হচ্ছে যারা পরীক্ষা দিয়ে এই ভিসায় তারা আসছে তাদের সংখ্যা হলো 282, এটা 7.1%। ঠিক আছে। আরেকটা বিষয় আছে ইপিএ। ইপিএ হলো আপনার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে যারা যেসব খুনি আছে বা কান্ট্রি, যেগুলা খুনি কান্ট্রি জাপানি ভাষায় বলে, ওইখান থেকে আসছে হলো 1%। ঠিক আছে। তো আমি আরেকটা বিষয় বলবো যে বয়স অনুযায়ী কত বছর থেকে কত বয়সের ক্যাটাগরি কত পার্সেন্ট লোক আসছে না। দেখেন 18 থেকে 29 বছরের মধ্যে যারা, এদের সংখ্যা হলো 2,764 জন, অর্থাৎ 69.3%। আমি আবার বলছি 18 থেকে 29 বছরের কর্মী যারা আছে তাদের সংখ্যা হলো 2,764 জন, যেটার পার্সেন্টেজ হলো 69.3%। তারপরে হলো যে 30 বছর থেকে 39 বছরের কর্মীর সংখ্যা হলো 1,110, যেটার পার্সেন্টেজ হলো 27.8%। 27.8%, অর্থাৎ যাদের এজ 30 থেকে 39। এবার 40 থেকে 49 বয়সের যারা কর্মী আছে, যারা জাপানে এই ভিসায় আছে, তাদের সংখ্যা হলো 109 জন, যেটা হলো 2.7%। অর্থাৎ আমি এই এজ গুলা বলার কারণ হলো এই এজ নিয়ে আমাদের বাংলাদেশে খুব ভালো বিভ্রান্তি আছে। এখন যেখানে দেখলাম 91.9% হলো ট্রেনিং ভিসা থেকে আসছে না। তো বাংলাদেশ সেক্ষেত্রে ট্রেনিং ভিসা আগে থেকেই বাংলাদেশের লেকিং ছিল, আর সোহেল ভাই ভালো জানবে, এটা উনি ভালো বলতে পারবে। ঠিক আছে। সেটার ধারাবাহিকতাই হয়তো বাংলাদেশ পিছিয়ে যাবে কিনা এই সামারি থেকে যেটা বোঝা যাচ্ছে, এটা হলো একটা আপনার জাপানিজ একটা পত্রিকার তাদের মানে গবেষণামূলক একটা তথ্য। ঠিক আছে। তো এটা হলো আমি এই ভিসার 1 বছরের সামারিটা বললাম। পরবর্তীতে আমরা আরো আলোচনা করবো। থ্যাংক ইউ প্লাসিদ দা। ধন্যবাদ ইয়াগুচি সুমন ভাই আপনাকে। এবার আমাদের ট্রেনিং ভিসা নিয়ে যে কথা আমরা মানে লোকমুখে শুনি যে বাংলাদেশ থেকে ট্রেনিং ভিসা আনা হচ্ছে বা বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে, আসলে ট্রেনিং ভিসা নামে একটা ভিসা ছিল। এই ভিসা সংক্রান্ত বিষয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই নিয়ে আমি বলবো যে সোহেল ভাই যদি কিছু ব্যাখ্যা করেন তাহলে হয়তো ভালো হয়। ধন্যবাদ প্লাসিদ এবং সুমন ভাই। প্রথমে আমি পরিচয়টা দিচ্ছি, কারণ প্রতিদিনই দেখা যায় ফেসবুকে জাপানের ভিসা নিয়ে কেউ না কেউ লাইভ ভিডিওতে বিভিন্ন কথা বলছে, বিভিন্ন তথ্য প্রদান করছে। তো আমাদের পরিচয়টা যদি আমরা দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা এই বিষয়ে স্টাডি করি
বা চাকরির সাথে জড়িত, এবং আমাদের তথ্যের হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, বা আশা রাখি গ্রহণযোগ্য তথ্য আমরা তাদেরকে প্রদান করব। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে শাহিদুল হক, ডাকনাম সোহেল। বর্তমানে জাপানে জেলিক নামে একটা জব কনসালটেন্সি কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করছি, এবং সাথে সাথে জাপানের বাইরের দেশ থেকে কর্মী আনার কাজে নিয়োজিত, যেটাকে বাংলাদেশ রিসিভিং অর্গানাইজেশন বললেই অনেকে চিনবে, অনেকে সেটাকে কেউ কুমিয়াই বলে অনেকে চিনে। তো এই ধরনের একটা প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত। আর এই হলো আমার পরিচয়। তো এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয় নিয়ে আশা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু এটা একটা বিষয় নিয়ে আলোচনার কোনো পরিসমাপ্তি নাই, আমরা চেষ্টা করব যতটুকু আমাদের জ্ঞান আছে সেটা শেয়ার করার জন্য। তো প্রথমে আমাদের একটা বিষয়, যারা এই এখন যুক্ত হয়েছে লাইভ ওয়াচিং এ আছেন, নতুন করে যুক্ত হয়েছে, তাদেরকে আবার আমি রিমাইন্ড দিতে যাচ্ছি। আমরা আজকে মূলত দুটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেটাকে বাংলাদেশে এই ভিসাকে দুই নামে পরিচিত। একটা হচ্ছে নন স্কিল, একটা হচ্ছে সেমি স্কিল। আবার অনেকে এসএসডব্লিউ বলে এটাকে, বাংলাদেশে এসএসডব্লিউ কে সেমি স্কিল বলে। তো ইয়াবুচি সুমন ভাই মূলত এই সেমি স্কিল এসএসডব্লিউ ভিসা নিয়ে উনি স্টাডি করছে, এবং উনি এটা নিয়ে জড়িত চাকরি বলেন না ওনার প্রতিষ্ঠান হিসেবে। ওনার কাছ থেকে আপনারা অথেন্টিক বিভিন্ন তথ্য পাবেন। আমি মূলত টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং, যেটাকে নন স্কিল হিসেবে বলে, সে বিষয় নিয়ে আমি কাজ করছি। আমি তারই আমাকে বিভিন্ন আলোচনা করব, এবং আমরা অদূর ভবিষ্যতে হাই স্কিল একটা ভিসা আছে, সেই বিষয়টাও আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে আমাদের আলোচনার গভীরে যাওয়ার যে বিষয়টা আমাদের জানতে হবে, কয়েকটা বিষয় আমি নিজে প্রশ্ন করি এবং নিজে উত্তর দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো প্রথমে হচ্ছে জাপানের শ্রমবাজারের বৈশিষ্ট্যটা কি। আপনারা জানেন আমরা যারা এশিয়ার দেশগুলোতে আছি, নাম উল্লেখ করে যদি বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভিয়েতনাম, ফিলিপিন, ইন্দোনেশিয়া। তো এইসব দেশের সবটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের আনাচে কাছে শ্রমবাজারে তারা কাজ করছে। তো আমরা জানি অধিকাংশ যারা বাংলাদেশে আছে, আমরা শ্রমবাজার বলতে সিঙ্গাপুর মনে করি, মালয়েশিয়াকে বলি, ইদান কোরিয়াকে বলি, এবং অতীত থেকে চলে আসছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলা বা মিডল ইস্টে দেখা গেল আপনার আরব দেশগুলা। তো এখন যারা গত কয়েক বছর ধরে জাপানের শ্রমবাজারটা বাংলাদেশে যথেষ্ট প্রচার এবং প্রসার হচ্ছে, তো এই জাপানের শ্রমবাজারের বৈশিষ্ট্য কি অন্য দেশের তুলনায়, সেটা যদি আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে জাপানের শ্রমবাজারটা এমন একটা বাজার যেটা মানে এটার কোনো সমাপ্তি নাই। অর্থাৎ জাপান আমি মনে করি একটা প্রযুক্তি দেশ, আপনারাও জানেন। জাপানে যদি আমি মনে করি অদূর ভবিষ্যতে মানুষ দৈনন্দিন যে কাজ করে, রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম নাই আছে আমাদের পাশে, এগুলো যদি রোবট প্রযুক্তি দিয়ে যদি পরিচালনা করা হয় বা করার মতো যদি একটা ভবিষ্যৎ আসে জাপান, যেখানে কোনো মানুষের হাতের পরিশ্রমের প্রয়োজন হবে না, সেই ভবিষ্যৎটা আসা পর্যন্তই আমরা যারা মানুষ বিভিন্ন দেশের কর্মী আছি, তাদের সহযোগিতা বা তাদের শ্রম জাপানের এই বাজারে লাগবে। তার মানে সংক্ষেপে যদি বলি, এটা 100 বছরও হতে পারে, 200 বছর হতে পারে। জাপানের শ্রম বাজার অনেক লং লাস্টিং একটা বাজার। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন জাপানে জনসংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে। জাপান আয়তনের দিক থেকে বাংলাদেশের 2 গুণ একটা দেশ, কিন্তু জনসংখ্যার তুলনায় তাদের বর্তমান জনসংখ্যা আনুমানিক হচ্ছে 12 কোটি 65 লাখের কাছাকাছি, আমাদের দেশের চেয়ে কম। এবং তাদের যে প্রতি মাস প্রতি বছরের যে জনসংখ্যা বৃদ্ধির যে আপনার গতিটা, সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। এটা অনেকগুলা কারণ আছে, এগুলো গভীরে গেলে হয়তো আলোচনা অনেক বিশাল হবে। তো আমি গভীরে যাচ্ছি, শুধু এটা বলছি, যেহেতু জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সেহেতু দৈনন্দিন কাজকর্ম এবং প্রতিষ্ঠান কাজগুলো করার জন্য বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল জাপানিজদেরকে অবশ্যই হতে হবে, এবং সেটা আগামীতে 100 বছর হতে পারে এবং 200 বছরও জাপানের শ্রমবাজারটা কন্টিনিউ থাকতে পারে। তো এই হলো জাপানের বৈশিষ্ট্য। এবং বিদেশি
আমরা যারা শ্রমিকরা আছি বিভিন্ন দেশে তাদের জাপানের শ্রমবাজারের চাহিদা। তো জাপানি বিদেশি কর্মী আমদানিতে কত বছর চালু থাকতে পারে এই ধরনের অনেক প্রশ্ন আসে, সেটা আমি উত্তর ইতিমধ্যে দিয়েছি। এখন কত হচ্ছে বাংলাদেশি ছেলে মেয়েরা জাপানে কোন কোন ভিসায় আসার সুযোগ আছে। তো আসলে জাপানে কিন্তু এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা এবং কর্মদক্ষতার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে জাপানে কিন্তু ভিসা চালু করা হয়েছে কর্মী আনার জন্য। তো সেটা আবার বিশাল আলোচনা, তবে সংক্ষেপে যদি বলি, আমাদের এখন যে ইয়াং জেনারেশনটা আছে, স্টুডেন্টরা আছে বা যারা পড়াশোনা জীবন শেষ করেছে এখন চাকরিতে আছে বা ভবিষ্যতে আরো কিছু বেটার করতে চায়, তাদের জন্য মূলত তিন ধরনের ভিসায় জাপানে আসার সুযোগ আছে। আমি যদি স্টুডেন্ট ভিসাটাকে আলাদাভাবে দেখি, পড়াশোনার জন্য আসবে, ভবিষ্যতে একটা কেরিয়ার গড়বে, এটা ছাড়া যদি আমি চাকরির কথা বলি সরাসরি, সেক্ষেত্রে হলো নন স্কিল, সেমি স্কিল এবং হাই স্কিল। আর এই নন স্কিলটাকে যদি বলি আমরা টেকনিক্যাল ইনফ্যান্ট্রি বলি, আর যেটাকে সেমি স্কিল বলে সেটা এসএসডব্লিউ বললে সবাই জানে। আর হাই স্কিল যেটা, সেটাকে দেখা যায় বিভিন্ন প্রফেশন যেগুলো বলে ইঞ্জিনিয়ার, তারপর যা জব এক্সপার্ট বা কর্মদক্ষতাও আছে এবং সেটা হাইলি এডুকেটেড আর কি, তাদেরকে অনেকটা হাই স্কিল হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়। অনেকে হয়তো এটার দ্বিমত পোষণ করতে পারেন, এটা আমরা যেভাবে বলি না কেন, এটা জাপানি কিন্তু ওইভাবেই চিন্তা করে। তো এখন একটা প্রশ্ন আসে যে আমরা চিন্তা করতে পারি যে জাপানে বাংলাদেশের মতো একটা দেশ কর্মীতে যাই আমরা, তাহলে আমরা কি মূল্যায়ন পেতে পারি। তো অনেক সময় দেখা যায় আর কি দেশ ভেদে একটা ডিমান্ড থাকে যে এই দেশের কর্মীদেরকে এই ধরনের ক্যাটাগরিতে কাজ করানো হবে, হাই স্ট্যান্ডার্ড কাজগুলো, হোয়াইট কালার জব গুলা করা হবে, বা এই দেশের কর্মীদেরকে ব্লু কালার জব গুলা করা হবে, ক্লিন থেকে শুরু করে যেগুলাকে আমরা হার্ড ওয়ার্ক বলি, এই ধরনের কাজ করা হবে। তো জাপানের শ্রমবাজারটা আসলে এমন একটা বাজার যেখানে কোনো ধরনের আলাদাভাবে দেখা হয় না। আপনার যতটুকু যোগ্যতা, আপনার ভাষাগত কথা যতটুকু, সে লেভেলে আপনি কাজ পাবেন। সেটা এমনও হতে পারে আপনার যদি কর্মদক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা যদি একজন জাপানিতে সমমানা হয়, তাহলে দেখা যাবে আপনাকে সমানভাবে কিন্তু আপনাকে মূল্যায়ন করা হবে। এটা বেতনের স্কেল থেকে বলেন বা আপনার জব অ্যাডমিশনের দিক থেকে বলেন। তো যেটাকে আমরা অনেকে শুনি আর কি যে আরব দেশে শ্রমিকদেরকে খুব খারাপ ব্যবহার করা হয়, খারাপ ভাবে তাদেরকে ইউজ করা হয়, তাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করা হয় না। জাপানে হ্যাঁ কিছু কিছু কোম্পানি আছে তারা সঠিক মূল্যায়ন করে না বা মানুষের সঠিক সম্মান করতে পারে না। এটা জাপানিজদের সমস্যা না, এটা হচ্ছে ব্যক্তিগত সমস্যা, ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের মালিকের সমস্যা। তো সেই থেকে জাপান এমন একটা দেশ, আমি আবার রিপিট করছি, যেখানে কাজে মূল্যায়ন হয়, অভিজ্ঞতার মূল্যায়ন হয়, ভাষাগততার মূল্যায়ন হয়। তো সেই দিক থেকে বাংলাদেশি ইয়াং জেনারেশনের জন্য আগামী ভবিষ্যতে শ্রমবাজার যদি তারা চিন্তা করে, আমি অবশ্যই প্রেফার করবো যেন জাপানের শ্রমবাজার তারা স্টাডি করে এবং তারা আসার জন্য তারা যেন নিজেকে প্রস্তুত করে, সেটা ভাষাগত দিক থেকে প্রস্তুত, দক্ষতার দিক থেকে প্রস্তুত। তারপর আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে জাপানের লেবার আইনটা কেমন। অনেক সময় দেখা যায় যে আমি একজন শ্রমিককে কাজ করাচ্ছি, তাকে সঠিক মূল্যায়ন করা হয় না। সঠিক মূল্যায়ন বলতে এখানে বেতনের কথাটাই এখানে আমরা বিশেষভাবে দেখতে পাই। আপনি কাজ করলেন, বিনিময়ে আপনি সঠিক মূল্যায়ন পেলেন না, বেতন পেলেন না। তো জাপানে আসলে অন্য দেশের সাথে আমি তুলনা করবো না, জাস্ট জাপানের যে পলিসি সেটাই আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে জাপানে প্রথমত লেবার আইনটা খুব কঠিন ভাবে বানানো এবং এটা এতটাই প্রয়োগটা এত স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হয়, যদি কোনো প্রতিষ্ঠান যদি এই লেবার আইনটা না মানে তাদেরকে ব্ল্যাক কোম্পানি বা ব্ল্যাক খিগিও বলে তাদেরকে বিবেচনা করা হয় এবং তারা সরকারি যে অনুদান বলেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং তাদের ওইসব প্রতিষ্ঠান বেশি দিন অগ্রসর হতে পারে না। তো এখন আসছি আমি আইন ব্যবস্থা বা শ্রম আইন যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জাপানে সাপ্তাহিক 40 ঘন্টা এভারেজ কাজ করার এখানে আইন আছে। যদি 40 ঘন্টার উপরে আপনি যদি ওভার টাইম করতে হয় বা এটা ক্রস করতে হয়,
তাহলে সেক্ষেত্রে সরকার নির্ধারিত যে রুলস গুলো আছে, বেতনের স্কেল বলেন, পার্সেন্টেজ বলেন, সবগুলা কিন্তু খুঁটিনাটি সবগুলা মেনে চলতে হবে। তো এখন তো আপনি প্রশ্ন করতে পারেন যে জাপানে কি এটা মেনটেন করা হয়? আসলে এখানে জাপান আইন তো কঠিন, মানুষকে আইনের প্রয়োগ দিয়ে নিয়ন্ত্রণ করা 100% এটা মানা চলা যায় না, কিন্তু অধিকাংশ কোম্পানি জাপানে এটা মেনটেন করে। তারা দেখা যায় এখানে আপনি যতটুকু কাজ করছেন তার সঠিক মূল্যায়ন হচ্ছে, আপনার সাথে যে এগ্রিমেন্টটা হচ্ছে সেই অনুসারে আপনাকে বেতন দেওয়া হবে। ওভার টাইম করলে সেটার জন্য আপনাকে 25% এটার জন্য এক্সট্রা দিচ্ছে, আর যে পারিশ্রমিক যেটা আছে। আরেকটা এখানে বলা হয় জাপানে দেখা গেল আপনার বিভিন্ন বেতন রেঞ্জ আছে, ঘন্টা হিসেবে বেতন দেয় কিছু কোম্পানি দৈনিক বেতন দেয়, কিছু কোম্পানি মাসিক বেতন দেয়, কিছু কোম্পানি সাপ্তাহিক বেতন দেয়। যে যেভাবে কর্মীদেরকে বেতন দেখ না কেন, কিন্তু আইনটা কিন্তু সবার জন্য সমান, লেবার আইনটা, এবং সেটা সবাই মানতে বাধ্য। আরেকটা বিষয় হচ্ছে যে যেটাকে আমরা সোশ্যাল সাপোর্ট বলা হয়। একটা প্রতিষ্ঠানে কাজ করলে ওই প্রতিষ্ঠানে দেখা যায় আপনাকে পেনশন, যেটা বাৎসরিক পেনশনের জন্য আপনাকে সেটা ওরা ইনভলভ হবে, এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স তারা সেখানে সংযুক্ত করবে। তারপর আপনার লোকাল যে ট্যাক্স, যেটা নাগরিক ট্যাক্স, সেটাকে আপনাকে ইনভলভ করবে। টোটাল কত একটা প্যাকেজ হিসেবে আপনি যেহেতু কাজ করছেন, এবং সরকারকে যতটুকু আপনাকে দিতে হবে আইন অনুসারে, এবং সবগুলাই কিন্তু তারা হিসাব নিকাশ করে কিন্তু সরকারকে লাভবান করাচ্ছে, কোম্পানিও লাভবান হচ্ছে, এবং যে ব্যক্তি ওইখানে কাজ করছে তিনিও কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তার মানে যেটাকে আমরা উইন উইন বলি আর কি, যে এটাতে কেউ থাকে না, সবাই লাভবান হচ্ছে। তো এটাই হচ্ছে জাপানের আসলে শ্রমবাজারের বৈশিষ্ট্য। সংক্ষেপে বললে ডিটেইলস আরো লম্বা আলোচনা করা যায়। তো সুমন ভাই আছে, প্লাসিদ ভাই আছে, আমরা আলোচনা পর্যায়ক্রমে আরো আমাদের বিষয়টাকে আমরা গভীরে যাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল ভাই আপনাকে সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য। এখন সুমন ভাই, আপনি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন মানে সরকারি দপ্তরের বিষয় নিয়ে আলোচনা করেন আমি জানি, এবং এর মধ্যে খুব রিসার্চমূলক একটা লেখাও লিখছেন আমি দেখেছি বাংলাদেশের পত্রিকায়। তার উপর ভিত্তি করে আপনি কি বলতে পারবেন যে এই নিয়ম শুরু হওয়ার পর জাপানে বাংলাদেশ থেকে এ পর্যন্ত কতজন লোক আসতে পেরেছে, বা আগামীতে কতটুকু আসার সম্ভাবনা রয়েছে, বা আসার পিছনে যদি আমাদের কোনো বাধা থেকে থাকে, কিংবা সরকারি আমলাতান্ত্রিক কোনো জটিলতা যদি থেকে থাকে, এই বিষয়গুলো আপনি কতটুকু আমাদের পরিষ্কার করতে পারবেন? আমি জানি যে এটা নিয়ে আপনি বেশ ভালোই পড়াশোনা করছেন, তা আপনার কাছ থেকে একটা ধারণা পেতে চাই, যদি বলেন। ধন্যবাদ প্লাসিদ ভাই। তো বাংলাদেশ থেকে কতজন আসতে পারছে এই বিষয়, আসলে বাংলাদেশ থেকে এখনো একজন আসতে পারেনি। যারা স্টুডেন্ট ছিল জাপানে তাদের মধ্যে থেকে এই পরীক্ষা দিয়ে মাত্র 3 জন উত্তীর্ণ হয়ে এই যে দক্ষ শ্রমিকের যে শ্রম নতুন আইনে ওনারা কাজ করছেন, তারা হলো 3 জন। আর তাদের যেটাকে বলে রেস্টুরেন্ট ক্যাটাগরিতে আর কি ওনারা কাজ করতেছেন। এখন আপনি বললেন যে বাংলাদেশ কিভাবে আর কি, সবচেয়ে বড় কথা হলো এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কেউ তথ্য দিচ্ছে, কেউ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। বাংলাদেশের মিডিয়াতে প্রথম থেকেই আসলে বিভ্রান্তিকর তথ্য, যেহেতু আমাদের হলো ফেস ভ্যালু কম, যখন যাদের ফেস ভ্যালু বেশি, ধরেন বাংলাদেশের মিডিয়া টেলিভিশন, তারা যদি একটা ভুল তথ্য দেয় সেটা মানুষ গ্রহণ করে খুব তাড়াতাড়ি। কথা বুঝতে পারছেন? তো এই যে নতুন যে দক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারটা, এটা সম্পূর্ণ ধারাবাহিকতা আসবে যে ট্রেনিং বিষয়ে বাংলাদেশ কতটুকু গেটওয়েটাকে ক্লিয়ার করতে পারছে। অর্থাৎ আমাদের গেটওয়ে ক্লিয়ার থাকলে আমরা বাংলাদেশ খুব দ্রুত সাকসেস করতে পারবে। তো ট্রেনিং বিষয়তে যেটা দেখা যায় যে ট্রেনিং বিষয় যে কোনো কারণেই হোক, বাংলাদেশ পুরোপুরি ভাবেই, আমার মতে বাংলাদেশ পুরোপুরি ভাবেই যে ইমিগ্রেশন বা মিনিস্ট্রি অফ জাস্টিসের যে ডেটা আছে যে কত সালে কতজন
ট্রেনিং বিষয় কোন দেশ থেকে কতজন আসছে সেই ডাটা যদি রিসার্চ করেন, আমি এক কথায় বলতে পারি যে বাংলাদেশ পুরাপুরি ভাবেই ব্যর্থ হয়েছে। ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু নতুন যে ভিসা চালু হয়েছে দক্ষ শ্রমিকের ব্যাপারটা, বিশেষ দক্ষ, এখানে বিশেষ দক্ষ বলা হয়েছে, এটা কিছু কারণ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। ওইটার ধারাবাহিকতায় এখনো পর্যন্ত যেই বাংলাদেশের যেই ব্যাপারগুলো দেখা যাচ্ছে, যে তারা গেটওয়ে বা কিভাবে তারা মানে তাদের ধারাবাহিক কর্মকাণ্ডটা কি হলে তারা মার্কেট খুব ভালো করতে পারবে এই মার্কেটে, সেই ব্যাপারগুলা একেবারেই কি করলে ভালো হবে এই বিষয় নিয়ে কেউ আলোচনা করছে না। হয়তো দেখা যায় ফেসবুকে বা ইউটিউবে ব্যক্তিগত চ্যানেলে এসে যার যার স্বার্থের কথা বলে, এটা মোটামুটি আলোচনা শুনলে বোঝা যায় যে হয়তো আমি একটা আমার একটা এজেন্সি আছে বা আমার একটা এজেন্সির সাথে আমি কাজ করি, সে স্বার্থের কথা সে বলে। ঠিক আছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ যে আপনার ট্রেনিং ভিসার যে ব্যর্থতাটা ছিল, এই ব্যর্থতার পিছনে বেশ কিছু কারণও ছিল। ঠিক আছে। যেখানে দেখা যায় যে 2015 সালে ভিয়েতনাম 32,668 জন ট্রেনিং বিষয়ে লোক আসছে জাপানে, সেখানে বাংলাদেশ শুধুমাত্র 53 জন। এরপরে যদি 2018 সালে বলি, 2018 সালে ভিয়েতনাম থেকে 75,921 জন, আর তার এগেইনস্টে বাংলাদেশ মাত্র 41 জন। ঠিক আছে। এটার যে ট্রেনিং ভিসার জন্য একটা সিস্টেম আছে। সিস্টেম হলো যে বাংলাদেশ বা স্ব দেশে সেন্ডিং অর্গানাইজেশন থাকবে, একটা সেন্ডিং অর্গানাইজেশন, আর জাপান থেকে থাকবে সাপোর্টিং অর্গানাইজেশন। আমি এত ডিপলি যাচ্ছি না, আমি সহজ ভাষায় বাংলাদেশি বা যারা শুনছে তাদের বোঝানোর জন্য বলছি। ডিপলি ল্যাঙ্গুয়েজ গুলো শুধু আমি আর সোহেল ভাই বা এই বিষয়ে যারা বুঝে তারা ভালো আর কি বুঝবো, কিন্তু আমি শুধু সেন্ডিং অর্গানাইজেশন আর আমি জাপানের দিক থেকে শুধু সাপোর্টিং অর্গানাইজেশন ধরলাম, যেহেতু এটাকে কাজ করতে হবে। অর্থাৎ সেন্ডিং অর্গানাইজেশন হলো বাংলাদেশ থেকে তারা কর্মী সেন্ড করবে, আর সাপোর্টিং অর্গানাইজেশন হলো জাপানে সাপোর্ট দিবে। এই বিষয়গুলা এই হলো দুইটা আমি সহজ ভাষায় বললাম। এর ভিতরে আরো কিছু ব্যাপার সেপার আছে, সেগুলা ডিপলি আলোচনা করলে হয়তো অনেকে বুঝবে না। আলোচনাটা মানে সহজভাবে বোঝানোর জন্য শুধু আমি এটুকু বললাম। এখন যেহেতু আমরা ট্রেনিং বিষয়ে পিছিয়ে গেছি, এর যথেষ্ট কারণ আছে। সেই কারণের ব্যাপারে একটা কারণ হলো, দেখেন যেখানে ভিয়েতনামে সেন্ডিং অর্গানাইজেশন আছে 325টা, আপনার নেপালের মতো দেশে 204টা সেন্ডিং অর্গানাইজেশন। ঠিক আছে। আর মঙ্গোলিয়াতে আপনার 80 জন, মানে 80টা সেন্ডিং অর্গানাইজেশনে কাজ করতে। বাংলাদেশে প্রথম দিকে 13টা ছিল, 13টার পরে যাই হোক কোনো কারণে 13টা থেকে পরে 11টাকে বাদ দিয়ে মনে হয় 2টা রাখা হয়েছিল, যেটা সরকারি অর্গানাইজেশন রাখা হয়েছিল। তো যেহেতু এই ট্রেনিং ভিসার জন্য সাপোর্টিং অর্গানাইজেশন জাপানের আর বাংলাদেশের সেন্ডিং অর্গানাইজেশন যৌথভাবে কাজ করবে, বর্তমানে জাপানের একটা সাপোর্টিং অর্গানাইজেশন মনে হয় বাংলাদেশে কাজ করতেছে, সেটা হলো আইএম জাপান। আর জাপানের এই সাপোর্টিং অর্গানাইজেশন আছে 14,000-এর মতো। অর্থাৎ 14,000 সাপোর্টিং অর্গানাইজেশনের মধ্যে আমাদের বাংলাদেশে কাজ করছে মাত্র একটা বা দুইটা, আমার জানা মতো একটাই, যেটা আইএম জাপান। এরা হলো একটা অর্গানাইজেশন, এরা মোটামুটি কাজ করতেছে। আর আমার যেটা চিন্তা ভাবনা আছে, যদি কোনোভাবে আমাদের সরকার অথবা আমাদের যারা রেকর্ডিং এজেন্সি যারা এখন 2018 সাল থেকে এই পর্যন্ত আরো অনুমোদিত হয়েছে, তারা যদি যৌথভাবে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে, যে আমাদের যে সাপোর্টিং অর্গানাইজেশন গুলা আরো আসুক বাংলাদেশে, যেখানে 14,000 আছে, আর 14,000-এর ভিতরে আবার সব অর্গানাইজেশন সব দেশ নিয়ে কাজ করে না, এটাও একটা ব্যাপার আছে। তাদেরকে আমাদের দেশ নিয়ে কাজ করার জন্য ব্যবস্থা নেওয়া, এটা একটা বড় ব্যাপার। যদি আমরা ইন্টারটেইনিং বিষয়ের ব্যাপারটা যদি আমরা রাস্তাটা গেটওয়েটা যদি ক্লিয়ার করতে পারি, আমার মনে হয় ধারাবাহিক ভাবে আমরা যে নতুন যে দক্ষ শ্রমিক যে আইনে যে শ্রমিক আসবে, সেটা মনে হয় খুব ভালোভাবে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে। এখন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে
কিছু ব্যাপার আছে, সেটা হলো যে আপনি জানেন দক্ষতা অর্জনের জন্য তাকে 2টা পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। সেটা হলো যে জাপানিজ ভাষা, আর এটা হলো যে সেক্টরে কাজ করবে সেই সেক্টরে পরীক্ষা হবে। এই দুইটাই আপনার উত্তীর্ণ হতে হবে। তো এই পরীক্ষাগুলো এখনো বাংলাদেশ বা অন্যান্য দেশে সব দেশে চালু হয় না, কয়েকটা দেশে চালু হয়েছে। এটা একটা ব্যাপার থাকতে পারে, হয়তো সব দেশে বাংলাদেশে চালু হলে ভালো কাজ করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো যে জাপানিজ কোম্পানি কেন বাংলাদেশ শ্রমিক নেবে? আমরা বাংলাদেশকে মার্কেট ধরার জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। এখানে একটা বিশাল একটা ঘাটতি রয়ে গেছে আমাদের, যে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব বাংলাদেশকে, যে কিভাবে আমরা বলবো যে একজন বাংলাদেশি শ্রমিক আপনি নেন বা বাংলাদেশ থেকে শ্রমিক আনেন। এই ব্যাপার করার আমরা ব্যক্তিগতভাবে জাপানে যারা প্রবাসী আছি অনেকে অনেকভাবে কাজ করছে, এটা আসলে ব্যক্তিগতভাবে কাজ করছে। অ্যাকচুয়ালি এটা আসলে যদি মনে করি বাংলাদেশ সরকার যৌথভাবে তারা যদি জাপানে মন্ত্রণালয়ের প্রধান এবং রেকর্ডিং এজেন্সি গুলা যদি জাপানে তারা আসার পর যদি এখানে বড় ধরনের সেমিনার করার প্রয়োজন আছে, যারা সাপোর্টিং অর্গানাইজেশন গুলাকে নিয়ে এবং বিভিন্ন কোম্পানির যে কুমিরাই বা অর্গানাইজেশন তাদের নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করতে হবে। আসলে বাংলাদেশ বুঝাইতে হবে জাপানিজদের যে বাংলাদেশ শ্রমিক আপনারা নেন, আপনাদের তারা দক্ষ এবং আমরা ওইভাবে আপনাদেরকে বাংলাদেশ শ্রমিক দিতে পারবো। তো সেটা যদি করে, তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আপনি একটা সেমিনার করলেন, তাদেরকে কিভাবে আনবেন? যেহেতু এখানে 14,000 আছে হলো সাপোর্টিং অর্গানাইজেশন, আর কোম্পানি বা কোম্পানির যে অর্গানাইজেশন গুলো আছে সে তো অনেক আছে, কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট বা মন্ত্রণালয়ের যারা উচ্চ পদস্থ আছে তারা আসলে জাপানের বিষয়টা সঠিকভাবে অনুধাবন করতে পারছে কি পারছে না, এটার বিষয়ে যখন আমরা দেখি তাদের কর্মকাণ্ড, কিছুটা সন্দেহ সৃষ্টি হয় প্রবাসীদের মধ্যে, যে আসলে তারা, যেহেতু এটা ভাষাগত একটা ব্যাপার আছে, জাপানের বিষয়টা একটু ভিন্ন, মার্কেটিং সিস্টেমটা একটু ভিন্ন, ভাষাগত একটা বড় ফ্যাক্টর, যেখানে আমাদের রেকর্ডিং এজেন্সি গুলারও একটু সমস্যা হইতে পারে বা আমাদের গভর্নমেন্টের একটু সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে তারা জাপানের কিছু নাম করা আপনার আছে, যেটা কনসালটেন্ট কোম্পানি, তাদের সহায়তা নিতে পারে। যদি সত্যি বাংলাদেশ ভালো কিছু করতে চায় তাদের সহায়তা নিতে পারে, যে আসলে তারা কি করলে বা তারা রিসার্চ করে তাদেরকে দিক নির্দেশনা দিবে, কারো কথাই দিবে না, বা আমি বুঝতে পারি নাই আমার মন মতো কিছু করে নিলাম, সেটা না, সেটা করলে ভালো হয়। আর যদি বড় ধরনের সেমিনার দিতে পারে সবাইকে নিয়ে, অর্থাৎ যেই সাপোর্টিং অর্গানাইজেশন গুলা বললাম বা কোম্পানি গুলা বললাম, তাদেরকেও এই দায়িত্বটা আমি অনুরোধ করব, যদি তারা অদূর ভবিষ্যতে সেমিনার বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায়, তারা যেন আপনার এই দেশে আপনার এগিও দায়িকো নামের একটা সংস্থা আছে, কিছু সংস্থা আছে যারা এইসব ব্যাপারে খুবই এক্সপার্ট, তাদের সহায়তা নিতে পারে। অর্থাৎ আমি চাচ্ছি যে যদি আপনি একটা সেমিনার করেন, এই সেমিনারে আমি চাচ্ছি যে 14,000 অর্গানাইজেশনের মধ্যে অন্তত 10-12,000 অর্গানাইজেশন আমার এই সেমিনারে আসুক, এবং প্রয়োজনে তাদেরকে খরচ দিয়ে এনে, যেহেতু আমরা পিছিয়ে পড়ে গেছি, আর যদি আমরা কিছু না করি তাহলে ধারাবাহিকভাবে পিছনে থেকে যাব, এবং ওয়ার্কিং ভিসা যে নতুন চালু হয়েছে দক্ষ শ্রমিকের, এটা তো আমার মনে হয় ধারাবাহিকভাবে আমরা পিছনেই পড়ে যাব। কারণ আমরা 1 বছরের সামারি, যদিও এর মধ্যে এই বছরে আমার ফেব্রুয়ারি মাস থেকে আমাদের করোনা নামে একটা ঝঞ্ঝা চলছে পৃথিবীতে, যাই হোক এটা ওভারকাম হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সরকারের এই ব্যবস্থাগুলা নেওয়া খুবই প্রয়োজন আমি মনে করি। এবং তাদের সবচেয়ে বড় কথা হলো, যেভাবেই হোক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, যেভাবেই হোক রিপ্রেজেন্ট করতে হবে। এবং যেহেতু আমরা অনেক বছর ধরে পিছিয়ে আছি, আমার কথা হচ্ছে যে সাপোর্টিং অর্গানাইজেশন 14,000-এর ভিতরে কয়েক হাজার কাজ করুক। এখানে আইএম জাপান একটা সাপোর্টিং অর্গানাইজেশন বাংলাদেশে কাজ করতেছে, এর মতো আরো কয়েক হাজার যাক বাংলাদেশে। আর বাংলাদেশের রেকর্ডিং যে অর্গানাইজেশন গুলো, স্যান্ডিং অর্গানাইজেশন কাজ করবে, তারাও কয়েকশো হোক। এতে দেখা যাবে কি, যদি একটা সাপোর্টিং অর্গানাইজেশন বছরে 5 জন করেও যদি ট্রেনিং ভিসার লোক আনতে পারে বা স্যান্ডিং অর্গানাইজেশন পাঠাতে পারে,
সেক্ষেত্রে আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। যে দেখেন ভিয়েতনাম এই সেক্টরে অনেক দূর আগায় গেছে, তাদেরকে পেছনে ফালানো মুশকিল হয়ে যেতে পারে। এখন আমরা যেহেতু পিছিয়ে পড়ে গেছি আমাদের টেকনিক্যাল কারণে, আমাদের নিজস্ব টেকনিক্যাল কারণে, এইগুলো ওভারকাম করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আপনার মনে করেন যে 100% গতিতে। তো আমার যেটা এখন বলা আছে যে এখন একটা করোনার কারণে হয়তো এই জিনিসটা আমরা একটু সময় পাবো, বাংলাদেশ হয়তো একটু সময় পাবে তাদের পেছনের দিকগুলা রিকভারি করে আসার জন্য। তা আমি অনুরোধ করব এই রিকভারি করার মতো সমাধান হলো একটাই, যে তারা রেকর্ডিং এজেন্সি এবং আমাদের স্ব মন্ত্রণালয় তারা জাপান নিয়ে রিসার্চ করার এখনো অনেক কিছু বাকি আছে। আমার মনে হয় তাদের কর্মকাণ্ড বোঝা যাচ্ছে। রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, এই ব্যাপারগুলা নিয়ে যদি এখনই এই যে সময়টা পাওয়া যাবে, এই সময়ের ভিতরে যদি তারা একটা সুন্দর ধারাবাহিক একটা যদি স্টেপ বাই স্টেপ গেটওয়ে তৈরি না করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সুফল এই আসবে বাংলাদেশের জন্য। কারণ আমি তো আপনার 1 বছরের সামারি দেখালাম, হয়তো এটা সময় পাই নাই বা বাংলাদেশের পরীক্ষা চালু হয়নি বা অন্যান্য দেশে চালু হয় নাই। তো এটা ধারাবাহিকতা ওই পার্সেন্টেজ বা রেজাল্টটা বাংলাদেশের জন্য ওরকমই হবে, এর বেশি একটা ডিফারেন্স হবে না যদি তারা এখন এই মার্কেট নিয়ে গবেষণা না করে। এবং তারা যদি এখানে প্রবাসেও অনেক কনসালটেন্ট আছে, যে আমাদের যে সোহেল ভাই, উনি অনেক বছর ধরে কাজ করছে, উনি একজন বাংলাদেশি, কিন্তু দুঃখের বিষয় উনি ভিয়েতনাম নিয়ে কাজ করতেছে। ভিয়েতনামের প্রচুর সে ট্রেনিং বিষয় লোক আনতেছে, কিন্তু বাংলাদেশের কাউকে সে বুঝাতে পারছে না যে আসলে সিস্টেমটা এরকম। আর বুঝানো না পারার একটা কারণ হইলো, কারণ তারা ওই দিক থেকে যা বুঝতে পারছে, বা প্রবাসীরা এক একজন এক একভাবে তাদেরকে বুঝাচ্ছে, বা হয়তো আমাদের মন্ত্রণালয় কিভাবে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছে সেটা জানি না। উনি মোটামুটি ব্যর্থ। কারণ আমরা মনের দিক থেকে যারা প্রবাসী আছি, আমরা চাই যে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে এবং সেই র্যাঙ্কিংটা যাতে 1 নম্বরে থাকে। যে প্রতি বছর যে এই বছর যে 4000 ছিল, 4000ই যাতে বাংলাদেশে আসতে পারে, মানে আমাদের চিন্তা ভাবনা এরকম। তো আমাদের যে সোহেল ভাই, উনিও বুঝাইতে ভিয়েতনাম থেকে লোক আসতেছে, যেটা উনি একটা মনে হয় সাপোর্টিং অর্গানাইজেশনে জব করতেছে অনেক বছর, তার অনেক স্টাডি আছে। তো আমার যেটা লাস্ট কথা সেটা হলো যে অনেক অনেক কথা, অনেক ডিবেট বা অনেক আলোচনা মিডিয়ায় বা ফেসবুকে হচ্ছে। আমার কথা হচ্ছে মার্কেটিং যে কথাটা বললাম, যে আমাদের গেটওয়ে কমপ্লিট করতে হবে। আরেকটা গেটওয়ে হলো আমি বলতে পারি যে আমাদের যে জাপানে এম্বাসি আছে, এখানে একটা খুব বড় ভূমিকা আছে। সেই ভূমিকা হলো যে আমাদের লেবার কাউন্সিলে একজন লোক আছে, এখানে আরো কয়েকজন বাড়াইতে পারে, যদি আমাদের কাজের গতিকে বাড়াইতে হয়। দেখা যায় যে প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি ভিয়েতনাম সহ অন্যান্য সেন্ডিং অর্গানাইজেশনের সাথে আমার রিলেশন আছে। আমি ভিয়েতনাম বা অন্যান্য এম্বাসিতে যদি লেবার উইং যে আমি ফোন করি, সাথে সাথে ফোনটা তারা রিসিভ করে। আর আমাদের বাংলাদেশ এম্বাসিতে যদি আমি ফোন করি প্রয়োজনে এবং বাংলাদেশেরই স্বার্থে, সেক্ষেত্রে তারা ফোন রিসিভও করে না, ব্যাকও করে না। এটা হইতে পারে যে সে একজন লেবার উইং একজন লোক আছে, হয়তো অনেক কাজ তাকে করতে হয় একা, ঠিক আছে। সেক্ষেত্রে এখানেও লোক জনবল বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। তো আপাতত আমি এটুকুই বললাম। কথা প্রসঙ্গে আরো বলবো, বা ভবিষ্যতে যেহেতু আরেকটা পর্ব করব, কিছু কোশ্চেনও থাকবে। অনেকে কোশ্চেন করে আমার কাছে, যে কোশ্চেন গুলো হলো ব্যক্তিগত কোশ্চেন, যে আমি N4 পাস করলে যাইতে পারবো কিনা, বা N5 করলে যাইতে পারবো কিনা, নাট পাস, এইগুলা আমাদের পরবর্তীতে আমরা উত্তর দেব। বাট আমরা জাতীয় স্বার্থে এখন কথা বলতেছি যে আসলেই বাংলাদেশ কি করলে এই মার্কেটটা পিছিয়ে পড়ছে, ভালোই পিছিয়ে পড়ছে। যেটা আমি ওই ট্রেনিং বিষয় ধারাবাহিকতা যদি দেখেন আপনি, একেবারেই মানে ব্যর্থ যাকে বলে, যেটা আমি এর আগেও বললাম। তো ওখান থেকে আমাদের যদি উন্নতির দিকে যাইতে হয়, এই স্টেপ বাই স্টেপ এই ব্যাপারগুলো তাদেরকে স্টেপ নিতে হবে। থ্যাংক ইউ প্লাসিদ দা। ধন্যবাদ আপনাকে দীর্ঘ আলোচনার জন্য। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের টেকনিক্যাল কারণে আমরা আমাদের আজকের লাইভ প্রোগ্রামটা
পেজে বা গ্রুপে শেয়ার করতে পারিনি, যেই কারণে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছে বিষয়টা কি হচ্ছে না কেন। তো পরবর্তীতে আমরা এটা ঠিক করে নেব যেন আরো অনেক বেশি ভিউয়ার্স আসে। এখন কথা হলো যে দুজনকে উদ্দেশ্য করে আমি প্রশ্ন করি বা বলি যে ইয়াগুচি সুমন ভাই, আপনি যে কথাটা বলছেন যে আমাদের দূতাবাসের যেই ভূমিকা, আমাদের এক্ষেত্রে আপনি শুধু লোক নিয়োগের কথা বলছেন যে আরো কয়েকজন লোক নিয়োগ করলে ভালো হবে, এর বাইরে কি আরো কোনো জটিলতা কি আপনার চোখে ধরা পড়ে বা মনে হয় যে আমাদের এই সেক্টরে আমাদের দূতাবাসের ভূমিকা আরো বেশি থাকতে পারে? এটা একটা। আরেকটা হলো যে আমি এই বিষয়ে আপনাদের মতো না হলেও অনেক প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, বাংলাদেশে হতে পারে বা জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিদের সাথে কথা বলেছি। তাদের কথার যে সামারি আমি বলতে চাই সেটা হলো যে অনেকেরই ধারণা এই বিষয়টা সরকারিভাবে না করে ব্যক্তি মালিকানায় দিলে আমাদের দেশ আরো উপকৃত হবে। আপনি বা আপনারা হয়তো বলবেন যে আমাদের এই বিষয়টা যদি ব্যক্তি মালিকানায় দেয় তাহলে এজেন্টদের দৌরাত্ম্য বেড়ে যাবে বা সাধারণ নিরীহ পাবলিক হয়তো ক্ষতিগ্রস্ত হবে। সেটা হতে পারে, কিন্তু তারপরেও সার্বিক চিন্তা করলে আমরা কি মনে করতে পারি যে এটা যুক্তিসঙ্গত যে সরকারিভাবে এই বিষয়টা ডিল না করে ব্যক্তি মালিকানায় দেওয়া যায়? নাম্বার 3, সুমন ভাই বলছেন যে এখানে যেটা বলি যে উকে যারা বা যে প্রতিষ্ঠানগুলো আমাদের দক্ষ শ্রমিক নিবে আর সেন্ডিং প্রতিষ্ঠান যেটা যারা ওখান থেকে বা বিভিন্ন দেশ থেকে পাঠায়, বাংলাদেশেও রয়েছে, একাধিক করলে আমাদের হয়তো সীমিত সংখ্যক রয়েছে, 5টা 10টা বা কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে, এটাকে অনেকে বলছে যে আরো ব্যাপক করে দিলে সুবিধা আমাদের দেশেরই হবে। এই ব্যাপারে আপনি একটু বলবেন। আর সোহেল ভাইকে উদ্দেশ্য করে আমি বলছি, সোহেল ভাই শুনতে পাচ্ছেন? সোহেল ভাই, আচ্ছা, একটা হলো যে আপনি যেহেতু বাংলাদেশ বাদ দিয়ে আপনার ব্যবসায়িক স্বার্থে বা সুবিধার্থে বা যে কোনো কারণে হোক ভিয়েতনাম নিয়ে কাজ করছেন, তো ভাষার ব্যাপারটা নিয়ে আমরা অনেক সময় শুনে থাকি যে ভিয়েতনাম বা চায়না বা অন্যান্য দেশের যারা দক্ষ শ্রমিক তারা দীর্ঘদিন ধরে ভাষা শিখে আসছে, যে জন্য তাদের জন্য অনেক সুবিধা হয়। এই ব্যাপারে আপনি কিছু বলবেন। আরেকটা বিষয় হলো আহ আপনি চাইলেই কি বাংলাদেশের সাথে কাজ করতে পারেন না নাকি? আমি দুজনকেই প্রশ্ন করছি 5টা বিষয়ে আলোচনা করার জন্য, সংক্ষেপে যদি ধারণা দিতে পারেন বলেন। সোহেল ভাই বলেন। জি, প্রথমে আমি সবগুলো প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং ওটার সাথে সুমন ভাই যদি আমার তথ্যের কোনো গ্যাপ থাকে তাহলে উনি ওইখানে অ্যাড করার জন্য অনুরোধ করছি। প্রথমত বেসরকারি করার যেটা আমাদের অবশ্যই বলতে হবে বা যেটা না জানলে নয় আমাদেরকে, সেটা হচ্ছে এই যে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেড ভিসা এবং SSW ভিসা, এই দুইটা ভিসা কিন্তু সরকার, জাপান সরকার যে আইনটা করেছে ভিসার জন্য, সেই আইনটার মধ্যে যে প্রসিডিওরটা, যে স্টেপগুলা, সেখানে প্রথম স্টেপটা হচ্ছে দেশ এবং দেশের মধ্যে একটা এগ্রিমেন্ট করা, চুক্তি করা। তার মানে জাপান সরকার এবং বাংলাদেশ সরকার মধ্যে প্রথমত একটা চুক্তিবদ্ধ হতে হবে যে আমরা আপনার দেশ থেকে শ্রমিক নিব বা আপনার দেশে আমরা শ্রমিক দিব। এরপর হচ্ছে জাপানিজ সরকার নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান যেটাকে ওটিআরটি বলে, যেটাকে অর্গানাইজেশন অফ টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনি বলে, ওই প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের যারা রিক্রুটিং কোম্পানি বা সেটিং কোম্পানি বলি, তাদের মধ্যে একটা চুক্তি হতে হবে। তাহলে এখানে দুইটা চুক্তি, কিন্তু একটা হচ্ছে সরকারি চুক্তি আর একটা হচ্ছে বেসরকারি চুক্তি। এরপরে তৃতীয় আরেকটা চুক্তি হচ্ছে, সেটা হচ্ছে যে কর্মী শ্রমিক, তার সাথে একটা চুক্তি হচ্ছে আপনার সরাসরি এমপ্লয়মেন্ট কোম্পানিতে, অর্থাৎ যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানিতে তার সাথে একটা অর্থনৈতিক চুক্তি হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের উপর। তাহলে আপনি যদি বলেন যে না আমরা বেসরকারীকরণ করব, তাহলে কিন্তু একটা জটিল একটা বিষয় হয়ে যাবে, যেহেতু এখানে সরকার শুরুতে সবার উপরে সরকারের সাথে এটাতে একটা চুক্তিবদ্ধ এবং সরকারের নিয়ন্ত্রণে সরকারি নীতি নির্ধারণের ভিত্তিতেই কিন্তু
দ্বিতীয় চুক্তি সম্বলিত যেসব সেন্ডিং অর্গানাইজেশন তাদেরকে কাজ করতে হবে এবং অন্য ব্যক্তি তার নিচের প্রতিষ্ঠানে কাজ করতে হয়। এখানে জিনিস করা যায় সেটা হচ্ছে অন্য দেশে সরকার কি করছে, তাদের দেশের শ্রমিককে জাপানে বেশি করে বানানোর জন্য যে নীতি নির্ধারণ গুলাকে সহজ করে দিচ্ছে, যাতে কোনো ধরনের জটিলতা না হয়, ভিসা প্রসেসিং সময়টা যেন কম হয়, ছেলেদেরকে দক্ষ করতেছে এবং কোনো ধরনের অর্থনৈতিক প্রেসার দিচ্ছে না। জাপানিজ যারা রিসিভিং প্রতিষ্ঠান আছে তাদেরকে তাদের কস্টিং খরচটাকে কমে ফেলছে, যেটা অন্যান্য দেশ করছে। আপনি যেটা বললেন ভিয়েতনামের বিষয়টা এখানে বারবার আলোচনায় আসছে, সেটা হচ্ছে একটা বিষয় এখানে বলছে, সেটা হচ্ছে চায়না হচ্ছে এই পর্যন্ত সবথেকে বেশি কর্মী পাঠিয়েছে জাপানে এবং কাজ করেছে, কিন্তু গত অনলি 1 ইয়ারে এখন টোটাল শ্রমিক বিভিন্ন ক্যাটাগরির শ্রমিকের মধ্যে ভিয়েতনাম হচ্ছে 54% ভিয়েতনাম এবং 36% মধ্যে, আমার হয়তো একটু এদিক ওদিক হতে পারে, এবং আদার্স যে পার্সেন্টেজ সেগুলো হচ্ছে আদার্স কান্ট্রি, ইন্দোনেশিয়া, ফিলিপিন, মিয়ানমার, তারপর হচ্ছে বাংলাদেশ সহ, যেটাকে আদার্স কান্ট্রি হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে। কেন ভিয়েতনাম এত লোক পাঠাতে পারলো? এবং সাথে সাথে একটা প্রশ্ন করবো আমি নিজেই প্রশ্ন করি, সেটা হচ্ছে কেন বাংলাদেশ জাপানের শ্রমবাজারে বাংলাদেশের কি আছে বাংলাদেশিদের, তারা ভিয়েতনাম বা চায়না সাইতে বাংলাদেশকে বেশি কদর দিবে, বাংলাদেশকে ডিমান্ড করবে? তো এখানে একটা বিষয় না বললে না, হয়তো আমি আপনার প্রশ্ন থেকে একটু সরে যাচ্ছি, এটা আলোচনা যেহেতু, সেটা আমি এখানে সংক্ষেপে যদি একটা উদাহরণ দিই, আমি একটা কলম বানিয়েছি আমার প্রতিষ্ঠানে এবং এটা খুবই ভালো কোয়ালিটির একটা কলম। তো বাজারে তো হাজার ধরনের কলম বিক্রি হচ্ছে। এখন আমি যদি আমার এই কলমটা যদি আমি বাজারে বিক্রি করতে চাই, তাহলে আমাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে এটা কোয়ালিটি এবং এটার কি বলে, এটা সুযোগ সুবিধাটা আমাকে প্রতি কাস্টমারের ধারে ধারে গিয়ে, ঘরে ঘরে গিয়ে, অফিসে গিয়ে, দোকানে গিয়ে আমাকে মার্কেটিং করতে হবে। আমি মার্কেটিং না করে ঘরে বসে ভালো কোয়ালিটি একটা প্যান নিয়ে বসে খেতে, এটা কখনো সেল হবে না। জাপানের শ্রমবাজারটা হচ্ছে এরকম যে এখানে কম্পিটিশন মার্কেট, যারা এখানে কম্পিটিশন মার্কেটে অংশগ্রহণ করছে এরা হচ্ছে খুব এক্সপার্ট। চায়না বলেন, ফিলিপিন বলেন, ভিয়েতনাম বলেন, ইন্দোনেশিয়া বলেন, খুব এক্সপার্ট। আমরাও এই এক্সপার্টদের ভিতরে একজন দেশ হিসেবে আমাদের ভালো কোয়ালিটি আছে, আমাদের জনসংখ্যা ভিয়েতনামের চাইতে বেশি, আমরা তাদের থেকে কিন্তু আমরা শিক্ষিত, কিন্তু কেন আমরা পারছি না? তো এটার কারণ হচ্ছে যে আমাদের কোয়ালিটি আছে, আমাদের স্টক আছে, ছেলেপুলে আছে, কিন্তু আমরা এখানে মার্কেটিং করছি না তাদেরকে সেল করার জন্য। আর মার্কেটিং করার জন্য যেটা খুবই মূল্যবান সেটা হচ্ছে মার্কেটিং স্কিল। আমি শুধু কলমটা, ভাই কলমটা নেন, কলমটা 5 টাকা দাম, এটা ভালো চলে, এটা আপনার কালি ফুরাবে না, এই 3টা কথা বললে কিন্তু কলমটা কিন্তু বিক্রি হবে না ভালো। এটা বিক্রি করার জন্য আমাকে আদার্স আরো জ্ঞান রাখতে হবে, মার্কেটিং স্কিল থাকতে হবে। তা আমি যদি এটাকে যদি সরাসরি যদি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের স্টক আছে প্রচুর ইয়াং জেনারেশন আছে, ছেলেগুলো আছে, জাপান যেতে চাই। আমরা তাদেরকে জাপানের মতো এই যে কম্পিটিশন মার্কেট যদি তাদেরকে আমরা এখানে তাদেরকে পাঠাতে চাই, তাহলে আমাদের অবশ্যই মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং স্কিলটা আমাদের থাকতে হবে। এই মার্কেটিংটা কারা করবে? সুমন ভাই একটু আগে বললো বাংলাদেশে সেন্ডিং অর্গানাইজেশন সংখ্যা বাড়ান, তাদেরকে স্কিলফুল করেন, তাদেরকে মার্কেটিং স্কিলটা দেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেন, কনসাল্টিং ফার্মের মাধ্যমে দেন, সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে স্কিলফুল করেন কিভাবে মার্কেটিং করবেন। এখন আরেকটা প্রশ্ন আসছে যে ভিয়েতনামে আমি বাঙালি হিসেবে বা ভিয়েতনামে কাজ করছি বা বাংলাদেশ থেকে করছি না, বা ভবিষ্যৎটা কি? আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়, যেহেতু আমি ব্যক্তিগতভাবে এই কাজ করছি না, আমি একটা প্রতিষ্ঠানের হয়ে কর্মচারী হিসেবে কাজ করছি এবং আমার প্রতিষ্ঠান ভিয়েতনাম বা ফিলিপিন, ইন্দোনেশিয়া এই 3টা দেশ থেকে শ্রমিক আনছে। কিন্তু আমি একজন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমি চাচ্ছি আমার ভাই বোন, আমার এলাকার ছেলেরা, আমার দেশের ছেলেরা জাপানে আসুক আমার প্রতিষ্ঠানের হয়ে। আমি যেখানে মার্কেটিং এ যাই আমি আমার দেশকে আগে উপস্থাপন করি। কিন্তু আমাকে একটা প্রশ্ন বললো যে হোয়াই বাংলাদেশ, ভিয়েতনামের সাথে বাংলাদেশের কি কোয়ালিটি আছে? তো এখানে আমি ওই প্রশ্নে কিন্তু তাদেরকে সঠিক উত্তর দিতে পারে না বলে দেখা যায় কি আমাদের অদক্ষতার কারণে হয়তো আমরা বাংলাদেশমুখী করতে পারি না, কারণ আমাদের কোয়ালিটিটা কিন্তু আমরা এখানে তুলে ধরছি না। আমরা এখানে বাংলাদেশের লোকাল যে মিডিয়া সংবাদ মাধ্যম গুলো আছে, টিভি গুলো আছে, এখানে বাংলাদেশ সম্পর্কে নিউজ দিচ্ছি না, বাংলাদেশকে চিনে না। বাংলাদেশ কোথায়? অধিকাংশ জানে বাংলাদেশ সম্পর্কে খুবই খারাপ ধারণা, বাংলাদেশ গরিব দেশ কোথায় আছে তাও জানেন।
অস্তিত্ব বাংলাদেশের। তা আমাদের এখানে লোকাল মিডিয়াগুলোতে দেশি বলেন বিদেশি মিডিয়াতে বাংলাদেশকে আরো বেশি করে তুলে ধরতে হবে, বাংলাদেশের ডেভেলপিং সেক্টর গুলাকে তুলে ধরতে হবে, বাংলাদেশের ছেলে মেয়েদের শিক্ষাগত যোগ্যতাকে তুলে ধরতে হবে, আমাদের রাজনৈতিক যে লেবার পাঠানোর জন্য যে আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা যেগুলো যে সহজ অন্য দেশের সাথে তুলনা করলে সে বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখানে তুলে ধরতে হবে মার্কেটিং এর মাধ্যমে। তাহলে কিন্তু ভিয়েতনামকে ডিঙ্গানো, ইন্দোনেশিয়ার ডিঙ্গানো কিন্তু খুবই সময়ের ব্যাপার, কারণ ইতিমধ্যে কিন্তু ভিয়েতনামে কিন্তু স্টক শেষ। ইয়াং ছেলে মেয়ে কিন্তু এত জানে এসেছে গত কয়েক বছরে, এখন যা আছে বাকি তারা কিন্তু এখন আর তেমন একটা আগ্রহী না যে জাপান যাবো, তারা কোরিয়াতে যাবো, কোরিয়ার ভালো ইনকাম হয়, অথবা তাদের দেশে যে দেশি প্রচুর কোম্পানি আছে সেখানে তারা ভালো টাকা স্যালারি পাচ্ছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে পরবর্তী সুযোগটা কার? পরবর্তী সুযোগটা আছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মিয়ানমার। কিন্তু ইন্দোনেশিয়াতে কিছু রাজনৈতিক সমস্যা বলেন, সরকারি শ্রম মন্ত্রণালয় সংশ্লিষ্ট কিছু সমস্যার কারণে এই সুযোগটা একটু কঠিন হয়ে গেছে ইন্দোনেশিয়ানদের জন্য। তাহলে এখন রয়ে গেল বাংলাদেশ আর মিয়ানমার। তো এখন যেটা করতে হবে সেটা সুমন ভাই একটু আগে বলেছে যে আমাদের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু আমাদেরকে এটা কি বলে সংস্করণ করতে হবে, সেটা দূতাবাসে কর্মী বাড়ানো এবং তাদেরকে প্রশিক্ষিত বাড়ানো, তাদেরকে ভাষাগত দক্ষতা বলে এবং মার্কেটিং স্কিল, এবং তারা যেন তাদের দক্ষতা দিয়ে জাপানের আপনার চেম্বার অফ কমার্স শুরু করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলিতে গিয়ে বাংলাদেশকে তুলে দেওয়ার মতো তাদেরকে দক্ষ হতে হবে। এবং এখানে যারা বাঙালিরা আছে আমরা সবাইকে বাংলাদেশ ওভাবেই তুলে ধরতে হবে, মিডিয়ার মাধ্যমে বলেন, আমাদের কাজকর্মের মাধ্যমে বলেন। আর যারা দেশে আছে ছেলে আর জাপান যেতে চায় তাদেরকে অবশ্যই মনে রাখবে জাপান হচ্ছে হাইলি মার্কেটিং কম্পিটিশন একটা মার্কেট। এখানে একটা প্রশ্ন এসেছিল যে ভিয়েতনামের ছেলেরা ভাষাগত দক্ষতা, ভিয়েতনামে কিন্তু আপনারা হয়তো আসলে অবাক হন, এখন প্রাইমারি স্কুল কিন্তু কারিকুলামে কিন্তু জাপানিজ ভাষাটা অ্যাড করতে যাচ্ছে এই বছর থেকে। তার মানে এতটাই জাপানিজ ভাষাটা তাদের একটা পপুলার একটা ভাষা। তো দেখা যায় তারা যেখানে যাচ্ছে কেউ জাপানিজ ভাষায় কথা বলতে পারছে, এবং জাপানি কোম্পানি প্রচুর হওয়াতে ভালো জব অপরচুনিটি পাচ্ছে, যাতে ইয়ং ছেলেরা জাপান না গেলেও তাদের দেশে জাপানিজ কোম্পানি গুলাতে কাজ করার জন্য তারা ভাষা শিখছে। তো আমাদের ইয়াং ছেলেদের কাজ হবে ভাষা শেখা এবং কর্মদক্ষতা বাড়ানো। এখন ভাষা শেখার জন্য সঠিক দরকার, সঠিক জাপানিজ ভাষা শেখানোর আমাদের শিক্ষকের দরকার, এবং পাশাপাশি আমাদের প্রশিক্ষণের দরকার। তো আমি আলোচনা থেকে অনেক গভীরে চলে গেলাম, হয়তো জানি না কত বুঝিয়ে বলতে পেরেছি। আমি দিচ্ছি আর কি, আমার যে অসংক্ষিপ্ত কথাগুলো ছিল সেগুলো যেন কন্টিনিউ করে ওনারা। ধন্যবাদ। প্লাসিদা আপনি মাইক ওপেন করেন, মিউট করেছেন। ধন্যবাদ সোহেল ভাই আপনাকে সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য। আমরা শুরু করার আগে সময় নির্ধারণ করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করব। এখন যদি সুমন ভাই আপনি মনে করেন যে আরো কিছুক্ষণ আলাপ করা যেতে পারে তো করতে পারি। এখন আমাদের একটু প্রবলেম হয়ে গেছে যে আমরা যে লিংক শেয়ার করেছি সেই লিংকটা বোধহয় যথাযথ লিংক হয়নি। আমরা একটু দেখে নেক্সট মানে পর্বতে যদি আমরা আরো সুন্দর ভাবে করতে পারি, সেই জন্য আজকে কি আমরা রাখবো না চালিয়ে নিব আর একটু। সুমন ভাই বলেন। হ্যাঁ, ধন্যবাদ প্লাসিদ ভাই। লিঙ্কটা আমরা সঠিকভাবে শেয়ার না হলেও আমাদের ইউটিউবে এটা রেকর্ডিং থাকতেছে, আমরা ওইভাবে শেয়ার করে দেবো পরবর্তীতে। না হ্যাঁ সেটা হবে। এখন আমি যেটা বলতেছি, যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে খুব বেশি প্রয়োজন, এটা আসলে সময় নির্ধারণ করে আসলে কোনো কিছু করা যায় না। প্রয়োজনীয় কথাগুলো আসলে বলতেই হবে, কারণ আমরা অনেকটা পিছিয়ে গেছি। কথা বুঝতে পারছেন? এখন যে আমাদের আপনি প্লাসিদা আমাদের 5টা কোশ্চেন করছিলেন যে আমাদের দুইজনকেই উত্তর দেওয়ার জন্য। দূতাবাসের একটা বিশাল ভূমিকা আছে, আমাদের সাইদুল ভাই বলে গেছেন। এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের বাংলাদেশি কর্মীদের জন্য একটা গেটওয়ে বলতে পারেন। এটা বিশাল ভূমিকা, এবং প্রয়োজনে কর্মী বাড়ানো হোক, এটা আমি চাই। প্রয়োজনে কর্মী বাড়ানো হোক, অথবা আপনি পার্ট টাইম সিস্টেমে এদেশে যারা ভালো কনসালটেন্ট আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হোক। কর্মী না বাড়াইলেও স্বেচ্ছায় অনেকে
যারা জানে দক্ষ তাদের কাছ থেকে পরামর্শ অন্তত নেওয়া প্রয়োজন বলে মনে করি। আর যখন তার সরি একটু ইন্টারাপ্ট করি, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট আপনি এখন উল্লেখ করলেন যে দূতাবাসে চাইলে আরো মানে সরকারিভাবে লোক নিয়োগ না দিয়েও যে স্বেচ্ছায় স্থানীয়ভাবে কিছু লোক নিয়োগ দিতে পারে, এ বিষয়ে আমাদের মাথায় রইল। আশা করি যে পরবর্তীতে এই পয়েন্ট নিয়েও কথা বলতে পারবো। ধন্যবাদ, চালিয়ে যান। জি, তো ধরেন যে হয়তো এত ডিপলি আমাদের যারা প্রবাসী আছে হয়তো এত ডিপলি জানে না, যারা জানে ধরেন যে যারা জাতীয় স্বার্থের চিন্তা করে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে, আমি এটা বলছি। আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের টেলিফোনগুলা সচল রাখা, এটা আমাদের দূতাবাসের জন্য একটা দুঃখজনক, হয়তো তারা ব্যস্ততার কারণে ধরতে পারে, কিন্তু এটাকে আমাদের ওভারকাম করতে হবে। অন্তত লেবার উইংটাকে আমাদের ওভারকাম করতেই হবে ভাই, এর কোনো বিকল্প নাই। যাই হোক, সেটা তারা ব্যবস্থা নিবে। এরপরে বললেন যে ব্যক্তিগত কোম্পানি বা সেন্ডিং অর্গানাইজেশন, ব্যক্তিগত কোম্পানি বাড়ানোর জন্য আমি বলছি সরকারি অর্গানাইজেশন দুইটা কাজ করতেছে এবং যে প্রাইভেট অর্গানাইজেশনও এখন বেশ কিছু বাড়ানো হয়েছে, প্রায় 40টা বা 50টার কাছাকাছি হবে, এটা নিয়ে তারা কাজ করতেছে। এখানে আমি যখন ব্যক্তিগতভাবে বিভিন্ন জাপানের সাপোর্টিং অর্গানাইজেশনের সাথে কথা বলি, এর আগে যখন বলছি যখন সরকারি মাঝে শুধু সরকারি দুইটা অর্গানাইজেশন কাজ করতো, এটা আমাদের সাইদুল ভাই মনে ভালো জানে, বিএমএটি আর এটা হলো বুয়েটসেল। তো সাপোর্টিং অর্গানাইজেশন গুলা যখন দেখে যে বাংলাদেশে শুধু ওই সময়ের কথা বলতেছি আর কি, আমার থিঙ্কিং থেকে ওই সময়ের কথা, ওরা আমি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম ওদের কাছে, ওরা আমাকে বলল যে বাংলাদেশের দুইটা সেন্ডিং অর্গানাইজেশন আর এই দুইটাই হলো সরকারি। তো সবচেয়ে বাস্তব এবং এটা প্রবাসী যারা আছে তারাও বুঝে, জাপানের প্রাইভেট অর্গানাইজেশন গুলা সরকারি অর্গানাইজেশনের সাথে কাজ করতে আগ্রহী হন না। একেবারে বাস্তব কথা, একেবারে বাস্তব কথা। আমি আরেকবার রিপিট করতেছি যে প্রাইভেট কোনো অর্গানাইজেশন সরকারি কোনো অর্গানাইজেশনের সাথে জাপানের সাপোর্টিং অর্গানাইজেশন কাজ করার আগ্রহ দেখান না। এর জন্য আমি বলছি যে প্রাইভেট অর্গানাইজেশন বাংলাদেশে বাড়ানোর জন্য। আর আরেকটা বিষয় হলো প্রাইভেট অর্গানাইজেশন বা সেন্ডিং অর্গানাইজেশন হিসাবে যে শুধু রেকর্ডিং লাইসেন্স যারা আছে তারাই হবে এমন বিষয় না, কারণ জাপান সরকারের আইন অনুযায়ী যে রেকর্ডিং লাইসেন্স থাকলে তারা সেন্ডিং অর্গানাইজেশন হতে পারবে এরকম কোনো লিখিত নাই। ঠিক আছে, এর জন্য আমি বলছি যে প্রাইভেট অর্গানাইজেশন বাড়ানোর জন্য। দেখেন আমার দেশে রেকর্ডিং অর্গানাইজেশন আছে, তারা একটা লাইসেন্স করতে প্রচুর টাকা ব্যয় করে, মনে করেন 20 থেকে 30 লাখ, এটা বাংলাদেশের জন্য হিউজ পরিমাণ একটা টাকা লাইসেন্স করার জন্য। আমার মনে হয় অন্য বড় বিজনেস এত টাকা প্রয়োজন হয় লাইসেন্স করার জন্য। ঠিক আছে, এরপরে দেখেন এখন তারা বহির্বিশ্বে বিভিন্ন দেশে লোক পাঠাচ্ছে, এখন জাপানের ক্ষেত্রে আইসা তাদেরকে আবার নতুন করে লিস্টেড হতে হবে। এটা আসলে কোনো দেশে এটা হয় কিনা, তারা নীতিমালা করতে পারে যে রেকর্ডিং এজেন্সি গুলা যেগুলো আছে আপনারা জাপানের জন্য এই নীতিমালা ফলো করবেন। এখানে নতুন করে হয়রানি করাটা, এই যারা বাংলাদেশে রেকর্ডিং এজেন্সি আছে তাদের হয়রানি করাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে কিনা। যাই হোক, এটা বাংলাদেশের নীতিমালার উপর ডিপেন্ড করবে। সেকেন্ড কথা হচ্ছে, যেখানে আমি বাড়ানোর কথাটা এই কারণে বলছি, যেখানে দেখেন ভিয়েতনাম সাকসেস পেছনে কারণ আছে, সেন্ডিং অর্গানাইজেশন বেশি, প্লাস জাপানের সাপোর্টিং অর্গানাইজেশন খুব বেশি কাজ করতেছে এবং তারা সেটার রেজাল্ট পাইছে ভালো। তো আমি ওই হিসাবে বলতেই পারি যে এটা করলে দেখেন কিছু কিছু কোম্পানি আর মানুষের দ্বারা অকারেন্স হবেই। ধরেন যে ভিয়েতনামের কিন্তু এখন দুর্নাম বেশি, ভিয়েতনাম বা জাপানে, কারণ তারা সংখ্যায় বেশি। এটা হলো মানব সৃষ্ট সমস্যা, পৃথিবীর সব দেশেই থাকবে। কথা বুঝতে পারছেন? ওটাকে আপনি ওইভাবে দেখলে হবে না, কারণ ওরা সংখ্যায় বেশি, ওদের দ্বারা এটা হবেই। কথা বুঝতে পারছেন? এর জন্য আমি বলছি যে আমাদের রেকর্ডিং বাংলাদেশের যে প্রাইভেট অর্গানাইজেশন বাড়ানোর কথা বলছি, এবং পাশাপাশি বলছি যে যাতে খুব বেশি সংখ্যক জাপানিজ সাপোর্টিং কোম্পানিগুলা বাংলাদেশে কাজ করে। এ হলো একটা। সেকেন্ড কথা হলো এই আরেকটা কি বলছিলেন প্লাসিদ, আপনি কি আমাকে একটু স্মরণ করাই দিবেন?
আরেকটা কথা আমি বলতেছি, সেটা হলো যে নতুন যে আইন হয়েছে, এই আইনে যে চুক্তিটা আছে, এই চুক্তির একটা জায়গায় উল্লেখ আছে যে দুই দেশের কন্ডিশন মেনটেন করে তারা একটা রাস্তা তৈরি করে দিবে, যে রাস্তা দিয়ে কর্মী স্মুথলি আসতে পারবে। আর এটা ওই চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে ইনফরমেশন শেয়ারিং ministry and agency of both countries will promotely share necessary or useful information in order to ensure smooth and proper sending and accepting specified skilled worker, and to resolve the problem of sending and accepting and of residing in Japan of specified is অর্থাৎ যে সেন্ডিং এন্ড সাপোর্টিং অর্গানাইজেশনগুলো যে কাজ করবে, এই দুই দেশের সরকার এটা একটা স্মুথলি একটা গেটওয়ে করে দেবে এবং তারা তথ্য আদান প্রদান করবে, যে আমাদের থেকে কর্মী পাঠানোর জন্য একটা নীতিমালা করবে। যে জাপান সরকারের তো একটা নীতিমালা আছে, যে যারা সেন্ডিং করবে তাদের একটা নীতিমালা হবে। দুঃখের বিষয় হলো যে দক্ষ শ্রমিক আইন পাশ হইলো এবং 1 বছর পার হয়ে গেল, বিভিন্ন দেশ থেকে লোকও আসা শুরু হইলো, কিন্তু বাংলাদেশ কিন্তু এটার নীতিমালা এখনো করতে পারে নাই। এটার নীতিমালা এখনো হলো না। এটা খুব জটিল কোনো বিষয় ছিল না, যেহেতু কিছু কিছু বিষয় ওই চুক্তিতে উল্লেখ ছিল, এটা নীতিমালা এখনো হয় নাই। তো এই আমাদের সরকারের উচিত হবে, যেহেতু চুক্তির মধ্যে দুই সরকার, জাপান সরকার অ্যাকসেপ্টিং কান্ট্রি আর সেন্ডিং কান্ট্রি হলো আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের সাথে বলছি, তো তাদের রাস্তাগুলা ক্লিয়ার করার জন্য যে বিষয়গুলা বাধা হয়ে আছে, এইগুলাকে দ্রুত যত দ্রুত করা যায়, এখনো সময় আছে খুব ভালো কিছু করার, এগুলো দূর করতে হবে। ক্লাসিক ভাই, আপনি কি কোশ্চেন করছিলেন? 5টা কোশ্চেন করছিলেন মেবি। হ্যাঁ, 5টা বিষয়ের উপর, 2টার উপর তো যে ভিয়েতনাম বাংলাদেশ তো উনি বলে ফেলছেন, আর ওই যে ভাষার সমস্যাটা নিয়ে আর আপনি 3টার উত্তর দিচ্ছেন, ঠিক আছে। সোহেল ভাই, হ্যাঁ, ভাষার ব্যাপারটা হলো কি, দেখেন বাংলাদেশে জাপানি ভাষা, বাংলাদেশের লোকজন বা যারা এই জাপান সম্বন্ধে আগ্রহী, সে প্রথমে একটা বিষয় ছিল, একটা ভিসা নিয়ে শুধু ভাষা শেখার প্রতি আগ্রহ ছিল, সেটা হলো স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য সবাই ভাষা শিখতে যাইতো। এর বাইরে তখন অন্য থিঙ্কিং ছিল না যে আমার ট্রেনিং ভিসার জন্য ভাষা শিখতে হবে। তো যেহেতু আমরা ট্রেনিং বিষয় পিছিয়ে আছি, আর এই বিষয়টা আমাদের কনসেপশনটা বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার ছিল না, ওইভাবে ভাষা শিখার একটা কালচার আমাদের মাঝে তৈরি হয় নাই। আমাদের দেশে দেখবেন যে টোফেল, টোয়েক বা এই ধরনের ইংলিশ কোর্স করে যারা মেধাবী ছাত্র, তারা আমেরিকাতে, কানাডাতে যাওয়ার জন্য নেয়। ওটার জন্য একটা কিন্তু আমাদের কালচার তৈরি হয়ে গেছে যে আমরা ভালো কোনো দেশে যাইতে হলে আমাদের ইংলিশ শিখতেই হবে। কিন্তু জাপানের জন্য ওইভাবে আমরা গুরুত্ব দিয়ে ওই নেই বা ওই গুরুত্বটা আমরা বুঝিনি। আর যদি বুঝতাম, সেক্ষেত্রে আমাদের ভিতরে একটা জাপানিজ ভাষা শেখার একটা কালচার তৈরি হতো। তখন দেখা যেত যে অটোমেটিকলি আলটিমেটলি আমাদের জাপানি ভাষার দক্ষ লোকজন তৈরি হয়ে থাকতো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অনেক সহজ হইতো বিষয়টা। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে প্রায় 50-60টার মতো এখন ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রাইভেট কোম্পানি আছে। আর বাংলাদেশ সরকার কিছু টিটিসির মাধ্যমে 28টা না করে টিটিসির মাধ্যমে তারা ভাষা শিক্ষা দিচ্ছে। এখানে সবচেয়ে বড় কথা হলো যে ভাষা তারা শেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু কোয়ালিফাইড টিচার দিতে হবে তাদেরকে। এমনও টিটিসি আছে আমার সাথে যোগাযোগ করে টিচার নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে সেই টিচারই স্টুডেন্ট। আমি যদি বলি টিচারই স্টুডেন্ট, অর্থাৎ সে কোনোভাবে নাট 4 লেভেল 4 নাট টেস্টের লেভেল 4 পাস করে সে এখন টিচার। এবং আমাকে মেসেজ দিয়েছে, ভাই আমাকে তো টিচার নিয়োগ দেওয়া হলো, আমি কি শিখাবো? তাদেরকে কোশ্চেন করছি, তারা বলছে যে যা পারো আপাতত শিখাও। এটা দিয়ে হবে না, অ্যাকচুয়ালি হবে, এটা হবেই না। এখানে হলে হাইলি কোয়ালিফাইড টিচার দিতে হবে। যদি খুব বেশি টিচার তারা যদি দিতে না পারে হাইলি কোয়ালিফাইড, যদি 2-1 জন থাকে, 5 জন থাকে, এখন তো আপনার অনলাইন মিডিয়ার মাধ্যমে তারা ক্লাস নিতে পারে। অর্থাৎ সেন্ট্রাল ওয়াইজ তারা ঢাকা থেকে ক্লাস নিল, আর যারা কম বোঝে বা কোয়ালিফাইড টিচার না, ওই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নেওয়ার পরে যদি কোনো স্টুডেন্ট না বোঝে,
ওখানে থাইকা তারা ওই জিনিসটাকে বুঝাই দিতে পারবে। এটা করলে হয়তো খুব তাড়াতাড়ি এই আমাদের যে জাপানি ভাষা শেখার প্রতি যে একটা আগ্রহ বা একটা কালচার তৈরি হবে, এটা তৈরি করতে হবে এবং ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। থ্যাংক ইউ প্লাসিদ দা। ধন্যবাদ। শেষ পর্যায়ে চলে আসছি। শেষ করার আগে আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হলো যে আপনি দূতাবাসে লোক নিয়োগ সম্পর্কিত বিষয় যেটা বললেন, মনে করেন যে দূতাবাসে লোক নিয়োগ দেওয়া হলো, সরকারিভাবে হোক, ভলেন্টিয়ারি হোক, স্থানীয়ভাবে হোক, দেশ থেকে এনে হোক, হোয়াটএভার, তাদের কাজটা কি হতে পারে আপনি মনে করেন? কিভাবে তারা এই কাজে সহযোগিতা করতে পারবে বা কাজে আসবে? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ প্লাসিদ দা। প্লাসিদ দা, আপনার স্মরণ আছে কিনা জানি না, কিউশো থেকে একটা ছেলে আমাকে ফোন করছিল ফেসবুকে, যে সে ট্রেনিং বিষয়ে জাপানে আছে, তার সাথে ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে। প্লাসিদ দা, আপনি মেবি মনে আছে না? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, আপনাকে ফোন নাম্বার দিয়ে ছেলের সাথে কথা বলাই দিয়েছিলাম। হ্যাঁ, তো ওরা যখন এই ধরনের সমস্যায় পড়ে, কোনোভাবেই তারা কোনো দিশেহারা হয়ে যায়, কোথায় যোগাযোগ করবে, কি করবে, ঠিক আছে, দিশেহারা হয়ে যায়। ওই সময় যদি ওই ওই লোকটা যদি আমাদের এম্বাসি বলেন তাদের সাপোর্ট যদি না পারে, বা তারা যদি সাপোর্ট করতে না পারে, তাহলে তো এটা বিরাট সমস্যা হয়ে যাবে আমাদের ভবিষ্যতের জন্য। আর দেখেন, এই বিষয়গুলো হলো এম্বাসি রিলেটেড বেশ কিছু ব্যাপার আছে। যখন আপনি একটা ট্রেনিং বিষয়, যখন আপনি ডিমান্ড নোট পাবেন যে এই কোম্পানিটা 50 জন লোক নিবে, যখন ডিমান্ড নোটটাকে আপনি এম্বাসি থেকে আপনাকে এটাকে করাতে হবে, অ্যাপ্রুভ করাতে হবে, ঠিক আছে। তো যখন আমাদের বেশি সংখ্যক অর্গানাইজেশন কাজ করবে, বা বেশি সংখ্যক সাপোর্টিং অর্গানাইজেশন কাজ করবে, বা বেশি সংখ্যক আমাদের এই কোম্পানি বাংলাদেশের প্রতি আগ্রহ হবে, তখন তো মনে হয় যে আমাদের লোকবল দরকার হবেই বলে মনে হয়। আর যেহেতু আমাদের মার্কেট, যেহেতু আমরা পিছিয়ে গেছি, মার্কেট রিসার্চ বা কোন কোন সেক্টরে বাংলাদেশি জনশক্তি খুব ভালো কাজে লাগতে পারবে, সেক্ষেত্রে রিসার্চ করা বা আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে, এর জন্য আমার মনে হয় তারা যদি কমিউনিকেট করতে পারতো, ধরেন আমার প্রয়োজনে আমি একটা অর্গানাইজেশনকে নিয়ে ফোন করলাম, ফোনটা যদি আমি একদিন পেলাম না, এক সপ্তাহ পেলাম না, এক মাসেও পেলাম না, সেই অর্গানাইজেশন আমার সাথে সম্পর্কই নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি তাদের কাজ বেশি থাকে, সেক্ষেত্রে তারা জনবল বাড়াইতে পারে, অথবা এখান থেকে যারা জাপানিজ ভাষা বোঝে, এই বিষয়টা বুঝে, কিছু আপনি পার্ট টাইম জবে হোক বা অস্থায়ী ভাবে হোক, আপাতত আমাদের স্মুথলি রাস্তা চালু হওয়ার আগ পর্যন্ত এটা তারা নিয়োগ দিলে, প্রয়োজন মনে করলে দিতে পারে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমি কয়েক সেকেন্ডের একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো যে আমার অভিজ্ঞতায় বা আলোচনা থেকে আমি যতটুকু জানতে পারলাম, সুমন ভাইকে বলছি। সুমন ভাই বোধহয় অফ চলে গেছেন, ক্যামেরা অফ। সুমন ভাই, আচ্ছা, হ্যাঁ, আপনাকে বলছিলাম, সেটা হলো যে আমি কয়েকটা দেশের কথা জানি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা চায়না বা আরো একটা দেশ, যে ওই দেশ থেকে যারা আসে তারা কিন্তু ভাষা জানাওয়ালা লোক, জাপানে আসে মার্কেটিং করতে, এবং দূতাবাসে এই সেকশনে যারা দায়িত্বে আছে তারা কিন্তু জাপানিজ ভাষা জানে, তারা যায়। আর আমাদের দেশে একজনই হোক বা আরো নিয়োগ দেখ, সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের একটা প্রবণতা যে জাপানিজ প্রতিষ্ঠান বা কর্মকর্তারা বা মালিক পক্ষ আসুক আমাদের কাছে, উল্টো হয়ে যাচ্ছে। আবার যারা এই পজিশনে রয়েছেন তারা কিন্তু জাপানিজ ভাষা পারেন না, হয়তো তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা অ্যাসিস্ট করার জন্য কোনো জাপানিজ নিয়োগ দেওয়া হয়েছে। দেখা গেল জাপানিজ কোনো প্রতিষ্ঠান থেকে কোনো মালিক বা কর্মকর্তা টেলিফোন করেছেন এই সংক্রান্ত বিষয়েই আলোচনা করার জন্য, ওই মুহূর্তে তাদের অ্যাসিস্ট্যান্ট উপস্থিত নেই। তারা কিন্তু তখন মানসিকভাবে একটু বিরূপ চিন্তা করে। আমি জানি না আপনি একমত কিনা, এটা আমার কয়েকজন জাপানিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে কথা বলে আমার অভিজ্ঞতা হয়েছে, এটা বলছি। এই ব্যাপারটা আপনারা দুজন কি মনে করেন, একটু বলবেন প্লিজ সংক্ষেপে। সরি সুহেল ভাই, আপনিও কিছু বলবেন মেবি। আমি বলছি, দেখেন, লোক যে দক্ষ কর্মী
আমরা এখনো বাংলাদেশের দক্ষ কর্মী গড়ে তুলতে পারি নাই। সেখানে আমি আগেই বলেছি যে আমাদের 100% স্পিরিট বাড়াইতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমাদের কোনো সাপোর্টিং অর্গানাইজেশন যদি জাপানের ফোন করে তাদের না পায়, তাদের কেনই বা আগ্রহ সৃষ্টি হবে বাংলাদেশ থেকে লোক আনার? এটা একটা বড় কোশ্চেন। যেহেতু এটা রিলেটেড ব্যাপার, তাকে আবার যখন ডিমান্ড নোট পাবে তাকে যেতে হবে এম্বাসিতে। সে এম্বাসিতে গেলে কাজ হবে কি হবে না? জাপানে তো সময়ের মূল্য ভাই, বিশাল মূল্যের, তো আমরা সবাই জানি জাপানের সময় মূল্য। যদি তারা যদি এই সাপোর্টিংটা যদি না পায় সময় মতো, সেক্ষেত্রে আগ্রহী হবে না। ধন্যবাদ প্লাসিদ ভাই। সোহেল ভাই কিছু বলতে চাইছিলেন এই বিষয়ে মনে? জি, দূতাবাসের বিষয়ে এখানে আমি এটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ফিলিপিন, ওরা কিন্তু আন্তর্জাতিক লেভেলে কিন্তু হাই ওদের কি স্ট্যান্ডার্ডটা কিন্তু সবার ঊর্ধ্বে বলতে গেলে। আমি মানে কর্মী যেটাকে প্রশিক্ষণ কর্মীর যে রেঞ্জটা আর কি, তো কিন্তু তারা কিন্তু আশানুরূপ কি শ্রমিক পাঠায়নি। এটার পিছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে তাদের খরচটা বেশি। ফিলিপিনে একজন কর্মী আনতে গেলে একটা জাপানিজ কোম্পানিকে অন্য দেশের তুলনায় যত খরচ হয় এক কর্মীর পিছনে, তার চাইতে অধিক খরচ ফিলিপিনিদের ক্ষেত্রে হয়। এবং আরেকটা সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে ফিলিপিন দূতাবাসে এই আপনার ফলো বলে, ফিলিপিন ফলো যেটা লেবার উইং যেটা আছে, সেখানে কিন্তু ওই জাপানিজ জানা স্টাফ বা যারা হ্যান্ডেল করে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনি বা স্কিল জবগুলা কেউ নাই। এখানে যদি আমার প্রতিষ্ঠানে কিন্তু বেশ কিছু ফিলিপিনো আছে, তাদেরকে আনতে গেলে আমাদেরকে ইন্টারভিউতে যেতে হয়। পেপার যেগুলা সাবমিট করে ওগুলা চেক করে আমাদেরকে সরাসরি ইন্টারভিউ হয়। ইন্টারভিউর সময় কিন্তু একজন যদি ইংরেজি কথা বলার যদি কেউ না থাকে, তাহলে ট্রান্সলেটর নিয়ে যেতে হয় একজন প্রতিষ্ঠানকে। তার মানে তো এটা একটা দেওয়াল কিন্তু। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে, আমি একটা ফোন সেল করছি, ফোন সেল করার ক্ষেত্রে আমাকে যে জিনিসটা কাস্টমার অবশ্যই চাইবে সেটা হচ্ছে আফটার সার্ভিস। আমি একটা ফোনটা সার্ভিসটা দিচ্ছি কিনা, কোনো সমস্যা হলো মেরামত আমি ইমিডিয়েট করেছি কিনা, এটা ইন্স্যুরেন্স বা এটা ভাষার সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমরা সার্ভিসটা কত দিচ্ছি। আপনার সার্ভিসটা হচ্ছে কিন্তু মেইন নির্ভর করে যারা দূতাবাস বা লেবার উইং এ আছে তারা, এবং যারা বাংলাদেশের স্যান্ডিং অর্গানাইজেশন আছে তাদের। তো এখন কিন্তু আমাদের লেবার উইং এ যা আছে তারা ভাষার একটা দক্ষতার একটা সমস্যা আছে, জাপানিজ ভাষা, এবং আরেকটা যেটা হচ্ছে কর্মীর ঘাটতি। তাহলে আফটার সার্ভিস মানে কারণ সমস্যা প্রতিষ্ঠানে তারা সরাসরি লেবার উইং কর্মী নেই বা ওকে কেউ নেই ফোন করে তার সলিউশন দেওয়ার জন্য, বা ভাষাগত দক্ষ কেউ না থাকাতে তারা সলিউশনটা পাচ্ছে না। তো এই জিনিসটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় একটা বিষয়। কর্মী আমাদের দূতাবাসের যদি এখানে স্টাফ যদি বৃদ্ধি হয়, তাহলে দেখা যাবে আমরা আফটার সার্ভিসটা সবচাইতে ভালো দিতে পারবো অন্য দেশের তুলনায়। এবং আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জাপানিজ কোম্পানি সবসময় তাদেরকে রেসপেক্ট করে এবং যারা তারা আগ্রহ করে, সেটা হচ্ছে যদি দূতাবাসের কোনো কর্মী যদি মাসে একবার বা দুইবার কোন একটা যদি সুপারভাইজিং প্রতিষ্ঠান বলেন ইমপ্লিমেন্ট কোম্পানিতে গিয়ে যদি একবার যদি তারা তদারকি করে আমাদের কর্মীরা কেমন আছে, আপনাদের অনুরোধ রইল যেন আপনারা আমাদের ছেলেদের আরো বেশি সুযোগ দেন আপনাদের প্রতিষ্ঠান থেকে। তাহলে এই জিনিসটা আমি একজন সোহেল ব্যক্তিগতভাবে যদি আমি প্রতিষ্ঠানে গিয়ে অনুরোধ করি আর দূতাবাসের কোন কর্মী বা গিয়ে যদি অনুরোধ করে, তাহলে এটার কিন্তু পার্থক্যটা অনেক। তো মার্কেটিংটা এভাবেই করা যায়। আসলে দূতাবাসের কর্মীদের অফিসে বসে তাদের কার্যক্রম করতে চায় না। সুমন ভাই একটু আগে বললো একজন কর্মীর সমস্যা হলো, তার পাশের মুহূর্তের মধ্যে তাকে সলিউশন দিল। কোন প্রতিষ্ঠানের ইন্টারনাল কোনো সমস্যা হলে সেখানে সলিউশন দিল, এবং সমস্যাটি না হয় যেটা মাসে বলেন বছরে বলেন কয়েকবার গিয়ে যেন তাদেরকে খোঁজ খবর নেয় বা তাদেরকে অনুরোধ করা হয়। এটা কিন্তু খুব একটা মূল্যবান বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল ভাই এবং ইয়াগুচি সুমন ভাই, আপনাদের দুজনকে। আমার মনে হয় যে আজকে প্রথম পর্ব এখানেই শেষ করতে পারি।
আজকের যেই আলোচনা হয়েছে এটা আমরা নিজেরাই শুনবো, শোনার পর যদি আমাদের এর ভিতর থেকে নিজেদের মধ্যে কোনো পয়েন্ট আলোচনা করার মতো মনে হয়, আমরা দ্বিতীয় পর্বের জন্যে আমরা প্রস্তুতি নিতে পারি। এবং যারা দেখবেন তাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের এই আলোচনার শোনার পর যদি আপনাদের জাপান আসার ব্যাপারে আমরা যেই দক্ষ শ্রমিক বলি কিংবা ট্রেনিং ভিসা বলি, এই সংক্রান্ত বিষয়ে যদি নিজেদের মধ্যে কোনো প্রশ্ন জাগে, আপনারা দয়া করে প্রস্তুত থাকবেন এবং সম্ভব হলে আমাদের ইনবক্সে প্রশ্ন করলে আমরা আলোচক দুজনকেই প্রশ্নগুলো পাঠিয়ে দেব, তারা উত্তর নিয়ে প্রস্তুত থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনার মহামারী যে দুর্যোগ বা যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা অতি দ্রুত মুক্তি লাভ করি সেই প্রত্যাশা করি। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা দোয়া চাই যেন সারা পৃথিবী আগের পর্যায়ে ফিরে আসে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করি। ধন্যবাদ। বিবেক বার্তা, ধন্যবাদ। জাপান। ধন্যবাদ।